জি স্যার, শুরু করেন। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি ডাক্তার মোহাম্মদ খালিদ বিন ইসমাইল আছি। আমি এমবিবিএস পাশ করেছি 2015 সালে এবং ডিসিএইচ কমপ্লিট করেছি 2022 সালের জুলাইতে এবং এরপর হচ্ছে এফসিবিএস পার্ট 1 নিউনেটোলজি। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে ট্রেনিং করছি, কোর ট্রেনিং। সো আজকে আপনাদের ক্লাস টপিকস হচ্ছে ইমিউনোলজি। আমরা আজকে 50টা কোয়েশ্চেন সলভ করব, পাশাপাশি এর মধ্যে 25টা হচ্ছে আমাদের এমসিকিউ এবং 25টা হচ্ছে আমাদের এসবি। তো আপনাদেরকে একটু বলে দিই, বিসিপিএসের যে পরীক্ষা, এফসিপিএসের যে কারিকুলাম, সেখানে কিন্তু আপনার ইমিউনোলজি থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে এবং কোয়েশ্চেনগুলো কিছু কিছু সময় খুব হার্ড হয় এবং কিছু কিছু সময় খুবই সহজ হয়। কমন টপিকস থেকে অনেক সময় স্টেমগুলো খুব কঠিন হয়, আবার অনেক কঠিন কোয়েশ্চেন কিন্তু আপনি যদি বুঝে পড়েন তাহলে এটা অনেক বেশি সহজ হবে। সো ইমিউনোলজি কিন্তু আপনি অনেক কিছু কোনোভাবে মুখস্থ করে যেতে পারবেন না, আপনাকে অবশ্যই বুঝে কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর আপনাকে যেতে হবে। সেই জিনিসগুলো আপনাদেরকে একটু প্রত্যেকটা বিষয়ের পড়ার আগে এটা আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা বিষয় যেন আপনাদের টপিক্সটা যেন ভালো করে বোঝা হয়, যতটুকু সম্ভব আপনার রেঞ্জে যতটুকু সম্ভব আপনি এটা একটু বুঝে পড়বেন। দরকার হলে আপনি নিজে নোট করবেন যে এই টপিক্স থেকে এই জিনিসগুলো আমাকে বোঝা দরকার, বা এই জিনিসগুলো আমি মাথায় রেখে বা ওই জিনিসগুলো আমি কনসেপ্ট ক্লিয়ার করে তারপর পরীক্ষার হলে যাব। আর কিছু জিনিস হচ্ছে মুখস্থ, এগুলো আসলে আপনি চাইলেও বোঝার কোনো অপশন নাই। যেমন হচ্ছে ভ্যাকসিনেশনের চার্ট, এটা আপনি বুঝে পারবেন না, কিন্তু আপনি যখন ইমিউনোলজিতে যখন হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশনের এক্সাম্পল পড়তে যাবেন তখন কিন্তু আপনাকে বুঝেই পড়তে হবে। সো এই জিনিসগুলো আপনাদেরকে একটু নলেজে রাখতে হবে, এইটাই যে কোন জিনিসগুলো আপনি বুঝে পড়বেন এবং কোন জিনিসগুলো আপনি মুখস্থ করবেন। মুখস্থ করবেন মানে হচ্ছে মনে রাখার টেকনিকগুলো মনে রাখবেন, সেটাই আর কি। সো তাহলে আমরা শুরু করি ইমিউনোলজির পার্টগুলো আমরা শুরু করি, এবং কিছু কিছু টপিকস আছে হচ্ছে আপনার সব সময় কিন্তু ওই টপিকসগুলো থেকে প্রশ্ন আসে, কিছু কমন টপিকস যেটা আমরা হাই হেল্ড টপিকস বলি। সো হাই হেল্ড টপিকসগুলো আপনাকে একেবারেই কনসেপ্ট ক্লিয়ারের অংশগুলো কিন্তু ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করে যেতে হবে। আর কিছু কিছু হচ্ছে 3 স্টার 4 স্টার এই ধরনের কিছু টপিকস থাকবে, আর কিছু হচ্ছে আপনি জেনে গেলে খুবই ভালো, তবে জেনে যাওয়াটা ভালো, এই টাইপের আর কি। না জানলে কোনো সমস্যা নেই, তবে জেনে যাওয়াটা ভালো। যেহেতু এটা একটা কম্পিটিশন এক্সাম, এখানে আপনাকে যত ভালো মার্কস ক্যারি করবে আপনার জন্য ততই ভালো। অ্যাটলিস্ট মানে আপনাকে 70% মার্কস পেয়ে কিন্তু পাস করতে হবে। সো আপনি মানে অনেক কঠিন কোয়েশ্চেনের চেয়ে যদি মডারেট কোয়েশ্চেন, মানে কঠিন কোয়েশ্চেনে যদি আপনি পেরে যান তাহলে এটা আপনার জন্য মার্কস ক্যারিতে সাহায্য করবে। সো ইমিউনোলজির আমাদের প্রথম অংশ হচ্ছে এমসিকিউ। আমরা 1 থেকে 25 পর্যন্ত 25টা এমসিকিউ সলভ করবো, এরপর হচ্ছে 25টা এসবিএস সলভ করব। আচ্ছা, আপনাদেরকে একটু বলে দিই, আপনারা যখন মানে কোনো একটা টপিকস পড়বেন বা কোনো একটা সাবজেক্ট পড়বেন, সেই ক্ষেত্রে আপনাকে প্রথমে জানতে হবে যে কোথায় থেকে প্রশ্নগুলো আসে, মানে কোন টপিকসগুলো থেকে প্রশ্নগুলো আসে। এটা হচ্ছে 1 নম্বর। আপনাদের যে কোনো সাবজেক্ট আপনি যখন পড়াতে বসবেন, ফার্স্ট কাজ হবে কোন কোয়েশ্চেনগুলো বেশি আসে, বা কোয়েশ্চেন বলতে হচ্ছে কোন টপিকস থেকে কোয়েশ্চেন বেশি আসে সেটা না। তাহলে সেটা জানার উপায় কি? সেটা জানার প্রথম উপায় হচ্ছে আমাদের প্রিভিয়াস যে কোয়েশ্চেনগুলো আছে জাস্ট একবার রিডিং করবেন। জাস্ট মানে প্রশ্নটা রিডিং পড়বেন। যখন আপনি প্রশ্নটা রিডিং পড়বেন তখন আপনার একটা কনসেপ্ট ধারণা হবে, আচ্ছা ঠিক আছে, এটা হাইপার সেন্সিটিভিটি থেকে মানে রিয়েকশন থেকে প্রশ্ন আসছে, এখানে কমপ্লিমেন্ট থেকে প্রশ্ন আসছে, এখানে হচ্ছে অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি এখান থেকে প্রশ্ন আসছে। তার মানে আপনি জেনেই যাবেন যে কোন টপিকসগুলো আপনাকে পড়তেই হবে, এগুলো না পড়লে হবে না। দ্বিতীয়টা হচ্ছে কোন জিনিসগুলো আমাদের আসলে ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন আছে, আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা মানে ফেস করব, এই জিনিসগুলো আপনার হচ্ছে সবচেয়ে বেশি পড়বেন। অন্যগুলো পড়বেন কিন্তু এইখানে বেশি আপনাকে এমফেসাইজ দিতে হবে। থার্ড হচ্ছে আমরা অনেকেই করি না, কোয়েশ্চেন ব্যাংক সলভ করা। আপনাকে কোয়েশ্চেন ব্যাংক অবশ্যই সলভ করতে হবে, সেটা এসবিএ হোক, সেটা এমসিকিউ হোক, সেটা আমার শিটের পিছনের অংশে হোক, অথবা আমাদের এসবিআই যে পার্ল আছে সেটা হোক। আপনি এই জিনিসটা অবশ্যই আপনাকে সলভ করতে হবে, তাহলে আপনি একটা ক্লিন কাট ধারণা পাবেন কোথায় কোয়েশ্চেনগুলো আসলে টুইস্ট করে, প্রশ্নগুলো আসলে কিভাবে করে, মানে আপনি কোন টপিক থেকে কোন প্রশ্নটাকে পিক করবেন, সেই জিনিসগুলো কিন্তু আপনাকে পড়তেই হবে। এই জিনিসগুলো যখন আপনি ধরতে পারবেন তাহলে আপনার প্রিপারেশনটা যেমন স্মুথ হবে, পাশাপাশি আপনার মার্কসগুলো অনেক বেশি ক্যারি করবে।
আদারওয়াইজ দেখবেন আপনি টপিক্স পড়ে আসছেন, টপিক্স কমন কিন্তু স্টেম কমন, কিন্তু আপনি আগে যে প্রশ্নগুলো সলভ করেন নাই, আপনি জানেন না যে কোথায় টুইস্ট করে। সো আপনাকে টুইস্টটাও কিন্তু ধরতে হবে। তো আপনারা যখনই পড়বেন, প্রথম হচ্ছে কোয়েশ্চেন ব্যাংকটা রিডিং পড়বেন, সলভ করার দরকার নাই। কোয়েশ্চেনগুলো সর্ট আউট করলেন, টপিকসগুলো সর্ট আউট করলেন, আপনার প্রিপারেশন শেষ। এরপর আপনি আসার আগে অ্যাটলিস্ট মর্নিংয়ে আপনার যে কোয়েশ্চেন ব্যাংক বলেন অথবা হচ্ছে শিটের পিছনে বলেন, আপনি নিজে নিজে সলভ করে আসবেন। মানে অনেকটা হচ্ছে আপনি বাসায় অলরেডি একটা পরীক্ষা দিয়ে আমাদের জেনেসিসে আসবেন, জেনেসিসে ফাইনাল পরীক্ষাটা আপনি এখানে দেবেন। এখান থেকে যাওয়ার পর যেটা করবেন, আপনি কিছু জিনিস পারছেন খুবই ভালো, এক্সেলেন্ট, আপনি কোনো জিনিস পারেন নাই অথবা কোনো জিনিসের কনসেপ্ট ক্লিয়ারের ক্ষেত্রে আপনার একটু ঘাটতি আছে, আপনি সেটা অবশ্যই বাসায় গিয়ে সাথে সাথেই রিক্যাপিচুলেট করবেন। মানে আজকে রাত্রে যদি সম্ভব হয় তাহলে আজকে রাত্রের মধ্যেই এই কাজটা কমপ্লিট করবেন, এবং যে জিনিসগুলো টুইস্টেড সেগুলো মার্ক করে রাখবেন। যে টপিক্সটা পড়া হয়নি সেই টপিক্সটা স্টার চিহ্ন দিয়ে টপিক্সগুলোকে আলাদা করে মার্ক করে রাখবেন। তাহলে আপনার এই ফুল প্রিপারেশন, মানে এই টপিক্সের ফুল প্রিপারেশনটা আপনার হয়ে যাবে। যদি আপনি কোয়েশ্চেন ব্যাংক সলভ না করেন, শুধু টপিক্স পারেন, তাও হবে না। টপিক্স ক্লিয়ার করছেন, কোয়েশ্চেন ব্যাংক সলভ ক্লিয়ার করছেন, কিন্তু আমাদের কোয়েশ্চেন নিয়ে আপনার কোনো অ্যানালাইসিস নেই, তাও কিন্তু মানে আপনার প্রিপারেশনটা ফুলফিল হবে না। অথবা আপনার যে কোয়েশ্চেন সলভ করা, হয়তো এসবিএ করছেন অথবা এমসিকিউ করেন, অথবা এমসিকিউ করছেন, সেটাতে আপনার ফুল প্রিপারেশন হবে না। সো ফুল প্রিপারেশন নিতে হলে আপনাকে কোয়েশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করতে হবে, কোয়েশ্চেনের টপিকস ক্লিয়ার করতে হবে, আপনার ফুল প্রিপারেশনটা নিতে হবে, এমসিকিউ এবং এসবিএ সেই কোয়েশ্চেনগুলো সলভ করতে হবে। দেন আমাদের এই প্রশ্নটা বসে আপনি নিজে অ্যানালাইসিস করবেন যে আপনি কোন টপিকগুলো পারেন না এবং কোথায় কোথায় টুইস্ট। এই পুরো প্রিপারেশন, এই পুরো জার্নিটা যদি আপনি করতে পারেন, মানে আপনার পুরো এই জার্নিতে আমাদের সাথে যে 6 মান্থ বা যে সময়টাতে থাকবেন, তাহলে কিন্তু আপনার বইটা একেবারে খুব সুন্দরভাবে একটা কমপ্লিট প্রিপারেশনের জন্য প্রস্তুত করে রাখতে পারবেন। আদারওয়াইজ আপনার কিন্তু প্রত্যেকটা বিষয়তে ঘাটতি থাকবে। আরেকটা বিষয় বলি, আপনি যখন সলভ করবেন সেখানে এক্সপ্লেনেশনগুলো আপনি একটু খেয়াল করবেন। সাপোজ ধরে নিলাম জেনেসিসের শিটে ভুল আছে, ধরে নিচ্ছে, অথবা আমাদের কোনো সলভ শিটে ভুল আছে, অথবা আমাদের কোনো এসবিএ বা এমসিকিউ কোনো বইতে ভুল আছে, কোনো সমস্যা নেই। আপনি সেটা আপনার যে বইটা আছে, বইতে ওই টপিক্সটা আপনি নিজে একবার পড়েন, আপনি নিজেই সলভ করেন। তারপরে যদি কোনো সমস্যা মনে হয়, রেসপেক্টিভ যেই মেন্টর আপনার ক্লাস নিয়েছে ওনাকে একটু ইনফর্ম করেন যে ভাই আমি বইতে এইভাবে পেয়েছি, শিট এইভাবে পাচ্ছে, অ্যান্সারটা তো আসলে বইটাই হবে। ওকে ফাইন। এরপরে যদি মনে না হয় তাহলে আপনি একদম গুছরোদা আমাদের মেইন বুকস যেগুলো আছে, মেইন বুকসের একেবারে চার্ট বলেন বা ওই পোর্শনটা একটু পড়েন, তাহলে কিন্তু আপনার একেবারে টোটাল প্রিপারেশন হবে, বইটা গুছানো হবে। আদারওয়াইজ কিন্তু আপনার প্রিপারেশনটা ল্যাকিংস থাকবে আর কি। সেক্ষেত্রে কিন্তু আপনার পাস করাটা বা একটু পরীক্ষাগুলো দিতে গেলে আপনার একটু কষ্ট হবে। আর এটা হচ্ছে এই মিনোলজি কিন্তু আপনার প্রত্যেকটা সাবজেক্টে থাকবে। আপনি পার্ট 1 বলেন, ডিসিএইচ বা আমাদের পেডিয়াট্রিক্সের ডিসিএইচ বলেন, অ্যাজ ওয়েল এস হচ্ছে আপনার রেসিডেন্সি বলেন, তাহলে এইটা যদি আপনি একবার গুছাই ফেলতে পারেন তাহলে কিন্তু আপনি সব সময় দেখবেন যে এটা নিয়ে আপনার কোনো কষ্ট হবে না। আমরা শুরু করি, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন প্রথম কোয়েশ্চেনটা বলছে হচ্ছে, আমি ধরে নিচ্ছি প্রথম কোয়েশ্চেন আমি কিছুই পারি না, কিন্তু প্রশ্নের যে কমপ্লিমেন্ট থেকে আসছে সেটা বুঝছি। দ্বিতীয়টা বুঝছি হচ্ছে যদি এই কমপ্লিমেন্টগুলো জন্মগতভাবে ডেফিসিয়েন্সি থাকতে পারে, যার কারণে আমাদের যেই প্রোটেক্টিভ মেকানিজম বা ইমিউন মেকানিজমে সেক্ষেত্রে একটু হলো হ্যাম্পার্ড করে। প্রশ্নটা হচ্ছে কমপ্লিমেন্ট আর রেসপন্সিবল ফর কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি, তাহলে কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি যাদের হবে তাদের আসলে কোন কমপ্লিমেন্টগুলোর জন্যই হবে, প্রশ্নটা হচ্ছে এইটা। তাহলে আমরা জানি 20টা মানে 20 টাইপস হচ্ছে আমার কমপ্লিমেন্ট আছে যেগুলো লিভার থেকে সিনথেসিস হয়, যারা হচ্ছে ইমিউনিটি বুস্টারের ক্ষেত্রে কিছুটা সাহায্য করে। আমি অ্যান্সার পাচ্ছি, তাহলে আমার অ্যান্সার হবে হচ্ছে C3b প্লাস হচ্ছে C6, এই দুইটা হচ্ছে আমার কমপ্লিমেন্ট যারা কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি করে। তাহলে আমার কথা হচ্ছে আর কিছু আছে কি না, সেকেন্ড প্রশ্ন হচ্ছে আর কিছু আছে কি না, আর যেগুলো দেওয়া হয় নাই সেগুলো তাদের কাজ কী। তাহলে আমরা একটা চার্ট দেখি, আমাদের হচ্ছে C3b, C6, C7, C8, এই 4টা কমপ্লিমেন্ট যারা কনজেনিটালি ইমিউনোডেফিসিয়েন্সি করে। তাহলে দেখেন আমি এখানে একটা চার্ট দিয়েছি, প্রথম হেডলাইনটা দেখেন, ইম্পর্টেন্ট কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি, ইম্পর্টেন্ট কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি। এর মধ্যে হচ্ছে কম্বাইন্ড বি সেল, টি সেল, আইসোলেটেড মানে হচ্ছে মানে মানে হচ্ছে টি সেল, এবং হচ্ছে বি সেল, সাথে হচ্ছে কমপ্লিমেন্ট। দেখছেন এই যে কমপ্লিমেন্ট,
এই কমপ্লিমেন্টের কারণে তার কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি হচ্ছে। তাহলে এই কমপ্লিমেন্ট আমাকে জিজ্ঞেস করতে কোন কোন কমপ্লিমেন্টগুলো ইমিউনোডেফিসিয়েন্সি করে, তাহলে C3b দেওয়া আছে, C6 দেওয়া আছে, C7 দেওয়া আছে, C8 দেওয়া আছে। তাহলে এই 4টা কমপ্লিমেন্ট আমার জন্মগতভাবে ইমিউনোডেফিসিয়েন্সি করে, মানে কনজেনিটাল ইমিউনোডেফিসিয়েন্সি। আর বাকি কি আছে, ফ্যাগোসাইটোসিস হচ্ছে ক্রনিক গ্রানুলোমেটাস ডিজিজ করে। তাহলে দেখেন এইগুলোর মধ্যে C3bর মধ্যে C3, C6, C7, C8 এই 4টা কমপ্লিমেন্ট আমাকে ডিফিসিয়েন্সি করে কোথায় কোথায়, অধিকাংশই দেখেন যে সেটা হচ্ছে মানে গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, নাইসিরিয়া হচ্ছে গ্রাম নেগেটিভ, সাথে হচ্ছে আপনার স্টাফিলোকোকাস অরিয়াস। নাইসিরিয়া মেনিনজাইটিস যদি এখানে অনেকগুলো ইয়ে আছে, মানে একটা গ্রুপ, কিন্তু আপনার উপরে দেখেন গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, মানে পাইজনিক ব্যাকটেরিয়া স্টাফিলোকোকাস অরিয়াস। সো আপনাকে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে। এরপরে যাই, এখানে বলা হচ্ছে অটো ইমিউন ডিজিজ হ্যাভ বিন প্রপোজড ইউজুয়ালি ডিউ টু, তার মানে হচ্ছে অটো ইমিউন ডিজিজ আমাদের কেন হয়, ইমিউনোলজির যে আমাদের যে রিয়াকশনগুলো পড়ি, অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, এই বিষয়গুলো যখন আমরা পড়ি তখন হচ্ছে অটো ইমিউন নামে একটা জিনিস পড়ি। তার মানে হচ্ছে আমার নিজের কিছু অ্যান্টিজেন নিজের বডির এগেনস্টে কাজ করে, তাহলে হচ্ছে অটো ইমিউন, নিজেরটা নিজের এগেনস্টে কাজ করে আমাদের ডিজিজ প্রডিউস। তাহলে কথা হচ্ছে এই অটো ইমিউন ডিজিজগুলো কেন হয়, সবার তো হয় না, তাহলে কিছু কিছু মানুষ যারা হয় তারা কেন হয়, হচ্ছে মলিকুলার মিমিক্রি থাকে, মানে দেখতে একই মনে হয়, অল্টারেশন অফ দ্য নর্মাল প্রোটিন, আমার যে নর্মাল প্রোটিনটা আছে বডিতে সেই প্রোটিনগুলো অল্টারেশন হয়ে যায়, মানে তার যে আগের স্ট্রাকচার ছিল সেটা পরিবর্তন করে। রিলিজ অফ সিগস্টার্ড অ্যান্টিজেন, তাহলে যে কিছু অ্যান্টিজেন রিলিজ হয় যেগুলো আমার বোর্ডের যে অ্যান্টিজেন আছে সেটাকে ডিস্ট্রয় করে। ইপিটুপি স্প্রেডিং এবং হচ্ছে ফেলিয়ার টু রেগুলেটরি টি সেল, তাহলে এখানে প্রত্যেকটা জিনিসে হবে ট্রু, তাহলে প্রত্যেকটা জিনিসে হচ্ছে আমার অটোইমিউন ডিজিজের জন্য রেসপন্সিবল। এই যে দেখেন মেকানিজম অফ অটোইমিউন ডিজিজ, হেডলাইনগুলো পড়েন, মলিকুলার মিমিক্রি, তারপর অল্টারেশন অফ নর্মাল প্রোটিন, এর হচ্ছে রিলিজ অফ সিকোস্টার্ড অ্যান্টিজেন, তারপর হচ্ছে ইপিটুপ এবং হচ্ছে টি সেলের যে রেগুলেশন হয় না সেটা ফেলিয়ার টু রেগুলেশন। তাহলে এই প্রত্যেকটা জিনিস হচ্ছে আমার অটো ইমিউন ডিজিজ তৈরি করার জন্য রেসপন্সিবল। এরপর আসে হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাসোসিয়েটেড ডিলেট টাইপ অফ রিয়েকশন ইন, তাহলে আমরা জানি টাইপ 4 ধরনের আমাদের অটো মানে হাইপার সেন্সিটিভ রিয়েকশন আছে, একটা হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4। টাইপ 4-এর মধ্যে গিয়ে আমরা আবার 2 ধরনের পাই, একটা হচ্ছে ম্যাক্রোফেজ ডিলেট টাইপ অফ, এর মধ্যে হচ্ছে একটা হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাসোসিয়েটেড ডিলেট টাইপ অফ রিয়েকশন। তাহলে ডিলেট টাইপ অফ রিয়েকশন আমরা আরেকটা কি সেটা জানবো, পাশাপাশি এইখানে অ্যান্সার কী হবে জানেন তো, এইখানে অ্যান্সার হচ্ছে ম্যাক্রোফেজ দ্বারা কোন ধরনের ডিলেট টাইপ অফ হাইপারসেন্সিটিভিটি হয়, সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে আপনার কি টিউবারকুলোসিস, 2 নাম্বার কি কোক্সিডিওমাইকোসিস। তাহলে এই দুইটা হচ্ছে ম্যাক্রোফেজ অ্যাসোসিয়েটেড ডিলেট টাইপ অফ হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন। এখন দেখছি কন্ট্যাক্ট ডায়ারবাইটিস কি তাহলে ডিলেট টাইপ অফ হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন না, অবশ্যই। তারপর হচ্ছে ইরিথিমা মাল্টিফর্মি, অবশ্যই। তারপর হচ্ছে টক্সিক এপিডার্মাল নেক্রোলাইসিস, এই তিনোটাই কিন্তু আপনার ডিলেট টাইপ অফ হাইপারসেন্সিটিভিটি রিয়াকশন হয়। তাহলে এই কোয়েশ্চেনের জন্য এই দুইটা অ্যান্সার এইগুলো না কেন, মানে ফলস কেন, সেটা আমি একটু চার্টটা দেখাই। এই যে দেখেন উপর দেখছেন CD4 হেল্পার টি সেল প্লাস, মানে প্লাস বলতে হচ্ছে অ্যান্ড ম্যাক্রোফেজ, আর নিচে দেখেন CD8 সাইটোটক্সিক টি সেল। আমরা যেটা লাস্টের যে 3টা অপশন পড়ছি সেগুলো হচ্ছে সাইটোটক্সিক টি সেল, যেটা CD4, আর উপরেরটা হচ্ছে CD4, আর নিচেরটা হচ্ছে CD8। CD4-এর সাথে ম্যাক্রোফেজ কিন্তু ছিল, সেজন্য হচ্ছে উপরের দুইটা অ্যান্সার হবে ট্রু আর নিচে 3টা হবে হচ্ছে ফলস। এই জিনিসগুলো আমাদেরকে এইভাবে একটু বুঝে বুঝে পড়তে হবে। এরপরে দেখেন এ 7 years old boy came to you pediatric OPD outdoor patient with the complaints of high grade fever, nausea, abdominal pain, তারপর হচ্ছে yellowish discoloration of eyes, features of immunity produced after this infection। এখানে একটা ক্লিনিক্যাল সিনারিও বলেছে, 7 বছরের একটা বেবি আমাদের আউটডোরে আসছে, পেডিট্রিক্সের আউটডোরে, ওনার কমপ্লেন ছিল হচ্ছে হাই গ্রেড ফিভার ছিল, এরপরে বমি ছিল, অ্যাবডোমিনাল পেন ছিল, ইয়েলোইশ ডিসকালারেশন অফ আইস, চোখ হলুদ ছিল। কারণ সেক্ষেত্রে হচ্ছে আমাদের ইনিশিয়াল ডায়াগনোসিস হচ্ছে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস, একদম ইনিশিয়াল। তাহলে অ্যাকুট ভাইরাল হেপাটাইটিস তাহলে একটা ভাইরাল ইনফেকশন, বডি যদি ভ্যাকসিন ছাড়া যদি নিজেই
এটার ইমিউনিটি তৈরি করে, তাহলে তাকে বলবো আমরা অ্যাক্টিভ ইমিউনিটি। যদি আমি ভ্যাকসিনেট করতাম তাহলে আমি বলতাম প্যাসিভ ইমিউনিটি। তাহলে এই জিনিসগুলো আমার আসবে। এখন ভ্যাকসিন বলতে হচ্ছে যদি ইমিউনোগ্লোবুলিন দিই তাহলে হচ্ছে প্যাসিভ ইমিউনিটি হবে, কিন্তু আবার যদি শুধুমাত্র ভ্যাকসিন মানে অ্যান্টিজেন ইন্ট্রোডিউস করি সেক্ষেত্রে হবে আমার অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে ইমিউনোলজিক্যাল মেমোরি প্রডিউস, তাহলে তার যখন একবার লাইভ ভ্যাকসিন অথবা হচ্ছে কোনো অর্গানিজম মানে ভাইরাল ইনফেকশন হবে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে ইমিউনোলজিক্যাল মেমোরি প্রডিউস করবে। তার মানে ভবিষ্যতে যখন তারা আবার অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিস হতে যাবে তখন কিন্তু বডির ইমিউনিটি থেকে তাকে সাপ্রেস করে রাখবে এবং তার ভাইরাল হ্যাপাটাইটিস হওয়া থেকে মুক্ত রাখবে, যেটাকে আমরা বলি লাইফ লং ইমিউনিটি দেয়, মানে বিশেষ করে হ্যাপাটাইটিস এ ভাইরাস। তারপরে ইমিউনিটি ফর্ম র্যাপিডলি, খুব দ্রুত কি ইমিউনিটি ফর্ম করবে না, যেহেতু অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে স্লোলি প্রসেস, কিন্তু ডিউরেশন অফ অ্যাকশন লং লাস্টিং, তাহলে তো তার লম্বা সময় ধরে মানে আমরা যেটা বলছি লাইফ লং তাকে ইমিউনিটি দেবে, সেটা একটা। অলসো প্রডিউস আফটার ভ্যাকসিন, যদি আমি হ্যাপাটাইটিস এ ভ্যাকসিনটা যদি দিই তাহলে তার সেই ইমিউনিটিটা প্রডিউস করবে। হাই রিস্ক অফ হাইপারসেনিটিভ রিঅ্যাকশন, হাইপারসেনিটিভ রিঅ্যাকশন থাকবে না, প্রেজেন্ট বলছে থাকবে না, কারণ এটা হচ্ছে ইউজুয়ালি পেসিভ হয়। যদি আমরা ইমিউনোগ্লোবুলিন দিই, আইভিআইজি দিই, তারপরে রেবিস ভ্যাকসিনের মানে ইমিউনোগ্লোবুলিন পার্টটা দিই, হ্যাপাটাইটিসের ইমিউনোগ্লোবুলিন পার্টটা দিই, সেক্ষেত্রে হ্যাপাটাইটিস মানে হাইপারসেনিটিভ রিঅ্যাকশন হতে পারে। কিন্তু অন্যথায় অ্যাক্টিভ ইমিউনিটি মানে ভ্যাকসিনেশন দিয়ে যদি হয়, সেই ভ্যাকসিনেশন দিয়ে অ্যান্টিজেন ভ্যাকসিনেশন যদি দিই সেক্ষেত্রে হচ্ছে আমার আপনার হবে অ্যাক্টিভ ইমিউনিটি হবে। সাথে সাথে হচ্ছে কোনো একটা ডিজিজ থেকে যদি সেলফ বডি যদি নিজে সক্রিয়ভাবে যদি ডিফেন্সিভ মেকানিজমে নেয় সেটাও আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি হবে। এরপর এই যে এটা জাস্ট অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি একটা পার্থক্য দেখা যাচ্ছে। আর আমাদের অ্যাকুট ভাইরাল হ্যাপাটাইটিস হচ্ছে এখানে অ্যাক্টিভ ইমিউনিটির রোলটা প্লে করেছে। আচ্ছা, মাইক্রোবিয়াল ইনফেকশন অ্যাসোসিয়েটেড উইথ অটোইমিউন ডিজিজ, আমরা আগে বলেছিলাম অটোইমিউন ডিজিজ কেন হয়, আর এখন বলছে হচ্ছে এমন কিছু ইনফেকশন আছে যারা অটোইমিউন ডিজিজ করে। তাহলে স্টেফাইলোকক্কাস স্টেপ্টোকক্কাস পায়োজেন যেটা হচ্ছে রিমিটিক ফিভার করে, এটা আমরা জানি। কারণ কি, কারণ হচ্ছে মলিকুলার মিমিক্রি, সেটা কিন্তু আমরা সবসময় এই যে রিমিটিক ফিভারে যখন প্যাথোজেনেসিস পড়ি অথবা হচ্ছে আপনার এজিএন মানে বিশেষ করে হচ্ছে রিমিটিক ফিভার প্লাস হচ্ছে আপনার এজিএন তো আছে, সাথে আরেকটা হচ্ছে আপনার হার্ট ডিজিজ এজিএনের ক্ষেত্রে হচ্ছে আপনার স্কিন ইনফেকশনের ক্ষেত্রে অথবা সোর থ্রোটের ক্ষেত্রে, আর রিউমেটিক ফিভারের ক্ষেত্রে হচ্ছে সোর থ্রোট যেটা হচ্ছে স্টেফিলোককাস পাইজন। এদের হচ্ছে মলিকুলার মিমিক্রি এবং হচ্ছে অ্যান্টিজেনগুলোকে ডিস্ট্রয় করে, এটা একটা বিষয়। আর একটা হচ্ছে আপনার গুলেনবারি সিনড্রোম, যখন হচ্ছে আপার রেসপিরেটরি ইনফেকশন হওয়ার পরে আমাদের হচ্ছে পেরিফেরাল নার্ভগুলো হচ্ছে নষ্ট হয়ে যায়, এটা হচ্ছে ক্যাম্পাইলোবেক্টর জেজুনি দিয়ে হয়। সো এইখানে হচ্ছে গুলেনবারি সিনড্রোম হবে, নট প্রাইমারি বিলিয়ারি সিরোসিস। তার মিজেলস ভাইরাস জানি আমরা জানি এসএসপিই হয়, ছোটোবেলায় হচ্ছে তার মিজেলস ভাইরাসে ইনফেকশন হয়, পরবর্তীতে 8 থেকে 10 বছর পরে এনকেফালাইটিস ডেভেলপ করে, সেই মিজেলস ভাইরাসটা হচ্ছে ল্যাটেন্ট থাকে, পরবর্তীতে সেটা আমাদের ব্রেনের সেলগুলোকে ডিস্ট্রয় করে, পরবর্তীতে এনকেফালাইটিস ডেভেলপ করে, আমরা এসএসপি হিসেবে জানি। কক্সাকি ভাইরাস দিয়ে আমরা জানি হচ্ছে হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়, হ্যান্ড ফুট মাউথ ডিজিজ থেকে যেটার কমপ্লিকেশন হিসাবে হচ্ছে মায়োকার্ডাইটিস হতে পারে। কক্সাকি ভাইরাস থেকে টাইপ 1 ডায়াবেটিস মেলাইটিস হতে পারে। সো এইখানে বি অপশনটাই শুধু ফার্স্ট, বাকি সবগুলো চিত্র। সো এটা হচ্ছে আমাদের সোর থ্রোট হয় অথবা হচ্ছে কোনো ডায়রিয়া হলে বা স্কিন ইনফেকশন হলে এই ধরনের অনেকগুলো মেকানিজমে হচ্ছে অটো ইমিউন হয়। অটো ইমিউন মানে আমার বডির এগেনস্টে আরেকটা অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি প্রোডাকশনে ওই সেলগুলোকে নষ্ট করা শুরু করে। কারণ মেইনলি ছিল হচ্ছে আমি অর্গানিজমের এগেনস্টেই অ্যান্টিজেনের এগেনস্টে অ্যান্টিবডি ফর্মেশন করব, কিন্তু সেটা তো করে পাশাপাশি মলিকুলার মিমিক্রি থাকার কারণে সে আমার নিজের বডির যে ভালো সেলগুলোর অ্যান্টিজেনের এগেনস্টেই হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন করে, এই জন্য হচ্ছে আমার অটো ইমিউন ডিজিজ। এই যে এখানে ছবিতে আসলে অনেকগুলো নাম দেওয়া আছে, মাইক্রোবিয়াল ইনফেকশন অ্যাসোসিয়েটেড অটো ইমিউন ডিজিজ, এখানে এক পাশে হচ্ছে মাইক্রোবসগুলোর নাম দেওয়া আছে মানে অর্গানিজমের নাম, এক পাশে হচ্ছে অটোইমিউন ডিজিজগুলোর নাম দেওয়া আছে। এরপর সাথে অ্যাডভান্টেজ অফ লাইভ ভ্যাকসিন, আমরা তো লাইভ ভ্যাকসিন বিসিজি ভ্যাকসিন দিই, আমরা জানি ওপিভি দিই, বিসিজি দিই, পোলিও। এখানে হচ্ছে
বোথ আইজিজি এবং আইজিএ দুইটাই প্রডিউস করে। এটাই হচ্ছে লাইভ ভ্যাকসিনের একটা ইম্পর্টেন্স। এর বছর আমি যাকে তাকে লাইভ ভ্যাকসিন দিতে পারবো না, যদি দিতে যাই তাহলে হচ্ছে উল্টা হিতে বিপরীত হতে পারে। যেমন কি, যেমন হচ্ছে আপনি ধরেন পোলিও ভ্যাকসিন দিলেন তাকে পোলিও সেরে যাওয়ার জন্য বা প্রিভেন্টিভ হিসেবে, কিন্তু দেখা যাচ্ছে এটা রিভার্সে কিন্তু তার পোলিও হতে পারে। সো এটা কোনো মানে চান্সটা থেকে যায়, ভিরুলেন্সটা থেকে যায়। আমরা জানি অ্যান্টিজেনিসিটি এবং অ্যান্টিজেনিসিটিটাই থাকে, মানে ভিরুলেন্স যে ফ্যাক্টর সেটাকে আমরা অমিট করে দিই। সো ভ্যাকসিনে এটা একটা ইম্পর্টেন্স রোল, যে অ্যান্টিজেনিসিটি এবং প্যাথোজেনিসিটি, মানে প্যাথোজেনিসিস করার যেই ক্যাপাসিটি, প্যাথোজেনিসিস করার ক্যাপাসিটিকে আমি নষ্ট করে দিই, শুধুমাত্র অ্যান্টিজেনিসিটিটা রেখে দিই। এর মধ্যে ক্যান কজেস দ্য ডিজিজ ইন ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্ট। তাহলে ইমিউনো কম্প্রোমাইজ পেশেন্টকে যখন দিই আমরা, যেমন হচ্ছে বলে হচ্ছে স্যামের বেবিদের, তারপর হচ্ছে আপনার টিউবারকুলোসের বেবিদের, হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোমের বেবিদের আমরা কখনো লাইভ ভ্যাকসিনগুলো দিতে মানা করি বা একটা নির্দিষ্ট স্টেজ পর্যন্ত দেওয়ার জন্য না করি। কিন্তু লাইভ ভ্যাকসিন একটা ভালো দিক আছে, সেটা হচ্ছে লং লাস্টিং, অনেক লম্বা সময় ধরে করে। আর আমরা জানি পোলিও ভ্যাকসিনের ক্ষেত্রে হচ্ছে একটা হার্ড ইমিউনিটি নামে একটা শব্দ জানি বা এটার মেকানিজমটা জানি, যেটা হচ্ছে স্টেটের মাধ্যমে 80%-এর উপরে হার্ড ইমিউনিটি দেয়। যেমন আপনি আপনি নিজে খেলে সেটা যদি আপনার ইমিউনিটিটা হার্ড ইমিউনিটি দিবে হচ্ছে, এটা হচ্ছে স্টুলের মাধ্যমে এটা ছড়াতে পারে। ছড়াতে পারে মানে হচ্ছে এইটার স্টুলের মাধ্যমে আসলে স্ক্রিট হয়, যার ফলে অন্যান্য জায়গায় সেই ভ্যাকসিনের প্রভাবটা থেকে যায় এবং হচ্ছে অন্যান্য মানুষদেরও সেটা কম হওয়ার সম্ভাবনা বেশি থাকে। মানে যে লাইভ ভ্যাকসিনটা ইউজুয়ালি যেটা হচ্ছে সেটা হেলদি পার্সন বা ইমিউনাইজ পার্সন মাধ্যমে এটা এক্সক্রিয়েটেড হয়, স্টুলের মাধ্যমে ইউজুয়ালি। এই যে এটা হচ্ছে আমাদের লাইভ ভ্যাকসিন কী কী আছে, সাথে হচ্ছে মানে কী কী প্রপার্টিস আছে বা ক্যারেক্টারিস্টিক্স আছে, সাথে হচ্ছে কিল ভ্যাকসিনের কী কী প্রপার্টিস বা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স আছে এই ছবিতে দেখানো হলো। এইগুলো আমি অলরেডি বলেছি আপনাদেরকে। ফাংশন অফ কমপ্লিমেন্ট, তাহলে কমপ্লিমেন্টের কী কী ফাংশন আছে আমরা জানি। অপশনাইজেশন করা হচ্ছে C3b, ইনফ্লামেশন তো C3a, অ্যানাফাইলাক্সিস করে হচ্ছে C3a, কিন্তু আপনার কেমোটেক্সিসও করে কিন্তু C5a। এরপর হচ্ছে মেমব্রেন অ্যাটাক। মেমব্রেন অ্যাটাকে কিন্তু আপনার অনেকগুলো আছে, আপনার হচ্ছে মানে C5b, 6, 7, 8, 9 এগুলো সবই কিন্তু মেমব্রেন অ্যাটাকে কিন্তু থাকে। সো এইখানে হচ্ছে বি এবং ডি এই দুইটা অপশন হচ্ছে ট্রু, বাকিগুলো হচ্ছে ফলস। এই যে এখানে আমি ছবিতে দেখেছি, এটা হচ্ছে অপশন হচ্ছে C3b, তারপর হচ্ছে কেমোটেক্স হচ্ছে C3a, C5a, 6, 7 এগুলো, এবং হচ্ছে অ্যানাফাইলাক্সিস হচ্ছে C3a, 4a, 5a এগুলো সবই আছে। কিন্তু দেখেন লাইসিস, সেল লাইসিস বা মেমব্রেন অ্যাটাকের ক্ষেত্রে কিন্তু C5b, 6, 7, 8, 9 এই পাঁচটাই কিন্তু হচ্ছে আপনার সেল লাইসিস বা মেমব্রেন অ্যাটাক। এটা জাস্ট হচ্ছে কমপ্লিমেন্টগুলোর, এই যে দেখেন C3b, এই যে C3b এখানে হচ্ছে C3b, এখানে দুটাই জায়গায় আছে, এটা হচ্ছে সেন্ট্রাল, এটা হচ্ছে সেন্ট্রালেই থাকে, সেটার জন্য C3bটা আপনাদের একটু জানতে হবে, এটা হচ্ছে সেন্ট্রালেই থাকে, মানে একটা লাইনেই দেওয়া আছে C3bটা হচ্ছে একদম সেন্ট্রালি কাজ করে C3b। অপশনাইজ যারা করে। এরপর হচ্ছে অ্যাকোয়ার্ড ফেগোসাইট ডেফিসিয়েন্সি প্রেজেন্টেড বাই, তাহলে অ্যাকোয়ার্ড ফেগোসাইটিক ডেফিসিয়েন্সি প্রেজেন্টেড বাই, তাহলে কোন কোন জিনিসগুলো অ্যাকোয়ার্ড, সাথে হচ্ছে এখানে ফেগোসাইট ডেফিসিয়েন্সি আছে, আরেকটা হচ্ছে কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি আছে। আপনারা জানেন যে এই যে নিউট্রোপেনিয়া মানে টোটাল কাউন্টটা কমে যাবে, এরপর হচ্ছে এটাকে ট্রিট করতে হবে যে যেহেতু অ্যাকিউট ফেগোসাইট ডেফিসিয়েন্সি, যেমন আমরা ম্যাক্রোফেজকে জানি যে ফেগোসাইটোসিস করে, তাদেরকে সিপ্রোফ্লক্সাসিন দিয়ে হচ্ছে আমরা ট্রিট করব। কমনলি ইউজ হচ্ছে সাইটোটক্সিক ড্রাগ দিয়ে আমরা ট্রিট করতে পারি। কিন্তু লিভার ফেলার এবং হচ্ছে মেল নিউট্রিশন এগুলো জানিয়েছে আমরা এখানে প্রোটিনের ডেফিসিয়েন্সি হয়, আর কমপ্লিমেন্টগুলোই হচ্ছে প্রোটিন। সো এখানে হচ্ছে অ্যাকিউট কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি হলে হবে ডি এবং ই অপশনগুলো হচ্ছে ট্রু হবে, কিন্তু এখানে আমাদেরকে প্রশ্ন করেছে অ্যাকিউট ফেগোসাইট ডেফিসিয়েন্সি। সো এ বি সি এটা হচ্ছে আমাদের জন্য ট্রু। এই যে বাকি দুটো হচ্ছে অ্যাকোয়ার্ড কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সি। সো আমাদেরকে ফেগোসাইট ডেফিসিয়েন্সির কথা বলেছে, অ্যাকিউট কমপ্লিমেন্ট ডেফিসিয়েন্সির কথা বলে নাই। ভাইরাল ইনফেকশন ইজ ইনভলভড ইন, তাহলে কোথায় কোথায় আমার আসলে ভাইরাল ইনফেকশনগুলো হতে পারে, আচ্ছা কম্বাইন্ড
বি সেল টি সেল যদি হয় অথবা হচ্ছে বি সেল যদি হয়, তাহলে এই জিনিসগুলোতে হচ্ছে আমার টি সেল এবং হচ্ছে কম্বাইন্ড বি সেল এবং টি সেল, এই দুইটা জায়গায় হচ্ছে আমার ভাইরাল ইনফেকশন হবে। বি সেল কমপ্লিমেন্ট এবং ফেগোসাইটের ডেফিসিয়েন্সি থাকলে আমার ভাইরাল ইনফেকশন হবে না ইউজুয়ালি। তাহলে হচ্ছে এই চারটা দেখেন, এই যে কম্বাইন্ড টি সেল এবং বি সেল, এই যে ভাইরাল ইনফেকশন, যে ভাইরাল ইনফেকশন। তারপর দেখেন টি সেল, এই যে দেখেন ভাইরাল ইনফেকশন। কিন্তু অন্য কোথাও দেখবেন যে এখানে কোনো আর কোথাও ভাইরাল ইনফেকশন নেই। সো এই জিনিসটাই আপনাকে মানে আপনাকে জানার জিজ্ঞাসা ছিল, যদিও ভাইরাল ইনফেকশন হয় তাহলে কোন কোন কমপ্লেন বা কোথায় কোথায় আমাদের ঝামেলা ধরে। তাহলে কম্বাইন্ড বি সেল টি সেলের ডেফিসিয়েন্সি থাকতে পারে, আমরা আগেই পড়ে এসেছিলাম। বি সেল এবং টি সেল এগুলো হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটি, তারপর হচ্ছে অটো অ্যান্টিবডি তৈরি করা, কমপ্লিমেন্ট তৈরি করা, এই জিনিসগুলো কিন্তু আমরা আগেই পড়ে আসছি অ্যাক্টিভ ইমিউনিটি, প্যাসিভ ইমিউনিটির ক্ষেত্রে। এখন হচ্ছে এরপর হচ্ছে বি সেল কমপ্লিমেন্ট এবং ফেগোসাইটিস, এগুলোতে কিন্তু ভাইরাল ইনফেকশনের তেমন কোনো রুল নাই। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন অ্যান্ড ইমিউনোলজিক্যাল অ্যাসপেক্ট অফ হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন, আমরা জানি হাই ফিভার, আপনার হচ্ছে আইজিই মিডিয়েটেড, তারপর হচ্ছে টাইপ 1 হিমোলাইটিক এনিমিয়া অফ নিউবর্ন, মানে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন ম্যানিফেস্ট বাই আওয়ার্স ম্যান, তাহলে কয়েক ঘন্টার মধ্যে হয়ে যাবে। কিন্তু ডি রেশ, ড্রাগ রেশ, সেটা কি টি সেল মিডিয়েটেড? আচ্ছা, সেটা আমরা একটু পরে বলছি। এটা হচ্ছে টি সেল মিডিয়েটেড, পাশে হচ্ছে সলিউবল অ্যান্টিজেন প্রেজেন্ট ইন হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস। হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস মানে হচ্ছে আপনার ফার্মার্স লাং, এটা হচ্ছে ফার্মার্স লাং, তাহলে এটা ট্রু হবে। তারপর হচ্ছে অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া ইজ অ্যাক্টিভেটেড বাই বি সেল, কারণ কি অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া বি সেল দ্বারা হয়। তাহলে দেখেন এখানে যে হে ফিভার বলছে হচ্ছে এটা হচ্ছে টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন, এটা হচ্ছে টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন, যেটা আওয়ার্স টু মিনিটের মধ্যে হয়ে যায়। ড্রাগ রেশ, যেটা হচ্ছে টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন, আমরা বলে আসছি টাইপ 4 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন ইউজুয়ালি হচ্ছে আপনার সাইটোটক্সিক টি সেল এবং হচ্ছে আপনার দুই ধরনের টি সেল, CD4 সেল এবং CD8 সেল। আর সলিউবল অ্যান্টিজেন প্রেজেন্ট সেটা হচ্ছে আপনার টাইপ 3 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন, যেখানে হচ্ছে ফার্মার্স লাং হিসেবে ধরে। আর অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া এটা ইউজুয়ালি হচ্ছে টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন। ছবিটা আমি দেখাই দিচ্ছি, এই যে দেখেন টাইপ 1 হাইপারসেন্সিটিভিটি রিঅ্যাকশন আইজিই মিডিয়েটেড, আইজিই মিডিয়েটেড, টাইপ 1 হাইপারসেন্সিটিভ হচ্ছে আইজিই মিডিয়েটেড, ঠিক আছে। এরপরে আসেন টাইপ 2, যেটা সাইটোটক্সিক, দেখেন এই যে বি সেল অ্যাক্টিভেশন, ঠিক আছে। এই দেখেন অটো ইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। এরপর সে টাইপ 3 মাল্টিপল টাইপস অফ অ্যান্টিবডি, সেখানে দেখেন এখানেও বি সেল, কিন্তু এইদিকে নিচের দিকে আসেন একটু, যেটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি মিডিয়েটেড। এরপর আসেন টাইপ 4, হচ্ছে আপনার অনেকগুলো জিনিস আছে, যেমন CD4 এবং CD8, এটা হচ্ছে ওনাদের জন্য টি সেল মিডিয়েটেড। এর পরের ছবিটা দেখায় আপনাদেরকে, এই যে দেখেন এই যে ড্রাগ রিঅ্যাকশন অথবা ড্রাগ রিঅ্যাকশন হচ্ছে টাইপ 1 আর ড্রাগ রেশটা হচ্ছে টাইপ 4, বুঝতে পারছেন। এইখানে হচ্ছে টি সেল মিডিয়েটেড। আর 3-তে যেটা হয় এই যে ফার্মার্স লাং, যেটা হয় সেটা হচ্ছে ফার্মার্স লাং হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস। আর 2-তে হচ্ছে আওয়ার্স টু ডে, এই যে দেখেন আওয়ার্স টু ডে, এটা হচ্ছে এই যে হিমোলাইটিক ডিজিজ অফ নিউবর্ন, আর টাইপ 1-এ হচ্ছে হাইপারসেন্সিটিভিটি যেটা আইজিই, এটা হচ্ছে এই যে হে ফিভার, বুঝতে পারছেন। তাহলে এই ছবিগুলো থেকে আপনাদেরকে একটু বুঝে পড়তে হবে। এখন কমপ্লিমেন্ট সম্পর্কে আমি আগে বলেছি, এখানে হচ্ছে 20 ধরনের বা 20 টাইপস হচ্ছে প্রোটিন থাকে, যেটা হচ্ছে ইননেট ইমিউনিটির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। পাশাপাশি হচ্ছে কমপ্লিমেন্টগুলো হচ্ছে লিভার থেকে আসে, এবং এখানে ক্লাসিক্যাল পাথওয়ে, এখানে হচ্ছে আপনার লেকটিন এবং হচ্ছে অল্টারনেটিভ পাথওয়ে, এটাই হচ্ছে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়। এবং আপনার যে 3টা পাথওয়ে সেটা হচ্ছে C3B যে সেন্ট্রাল মানে কমপ্লিমেন্ট, সেটা তো আমরা আগেই বলে এসেছি। তাহলে এখানে লিভার হবে না, এটা হবে হচ্ছে অল্টারনেটিভ এবং হচ্ছে লেকটিন পাথওয়ে, সাথে হচ্ছে এখানে ফ্যাটের জায়গায় হবে প্রোটিন, এটা আপনারা এখানে পড়লেই পাবেন। এরপরে আসেন হচ্ছে এই ছবিটা, প্রপার্টিস অফ দ্য
হিউম্যান ইমিউনোগ্লোবিলিন। তাহলে হিউম্যান ইমিউনোগ্লোবিলিনের ক্ষেত্রে তো আমরা জানি আইজিজি, আইজিজিতে হচ্ছে আপনার H2 এবং L2 লিঙ্ক আপ বাই হাইড্রোজেন বন্ড। এটা আমি একটু পরে বলছি। এটা হচ্ছে আসলে সালফার বন্ড দিয়ে থাকে। এবং হচ্ছে আইজিএম, সেটা হচ্ছে নিওনেটে বেশি থাকে না। আইজিজিটা হচ্ছে আসলে নিওনেটাল, যেটা হচ্ছে ট্রান্সপ্লাসেন্টালি ইয়া করতে পারে, ট্রান্সফার হতে পারে। এবং আইজিএ যেটা হচ্ছে আপনার মিউকোজা এবং মাইক্রো অর্গানিজম হচ্ছে প্রিভেন্টো অ্যাটাচ দ্য মাইক্রো অর্গানিজম টু দ্য মিউকাস মেমব্রেন, মানে হচ্ছে সিক্রেটরির বিষয়গুলো হচ্ছে মিউকাস মেমব্রেনের সিক্রেটরির বিষয়গুলোর জন্য হচ্ছে আপনার আইজিএ। আর আইজিই যেটা, সেটা হচ্ছে প্যারাসাইট ইনফেকশনের এগেনস্ট হচ্ছে হোস্টকে ডিফেন্সিভ করে। এবং ইমিউনোগ্লোবিলিন ডি হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাকচারালি মনোমার, এইখানে আমাদের অনেকগুলো ছবি দেওয়া আছে। এই যে ডিটা দেখতে পাচ্ছি, ই দেখতে পাচ্ছি, আইজিজিএম, এগুলো সবগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আর এটা হচ্ছে একদম অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা, এই যে দেখেন ডিটা হচ্ছে মনোমার, ঠিক আছে, ডিটা হচ্ছে মনোমার। এখানে হচ্ছে সালফার বন্ড থাকে, এটা আমরা আগে জানি। এবং C3বিটা হচ্ছে অপসোনাইজেশন করে, সেটা জানি। মানে এই জিনিসগুলো এখান থেকে দেওয়া। এই যে সিক্রেটরি আইজিএ, এটা হচ্ছে সিক্রেটরি প্রিভেন্ট অ্যাটাচ অফ ব্যাকটেরিয়া অ্যান্ড ভাইরাস টু দ্য মিউকোজার মেমব্রেন। তাহলে মিউকাস মেমব্রেন আইজিএ এটাই হচ্ছে ইম্পর্টেন্ট রোল প্লে করে। এরপর হচ্ছে টি সেল। যদি টি সেলের কোনো একজন পার্সনের বা কোনো রোগীর যদি টি সেল ডেফিসিয়েন্সি থাকে, তাহলে সে কীভাবে আমাদের কাছে প্রেজেন্ট করবে? সে দুইভাবে প্রেজেন্ট করবে। একটা হচ্ছে কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি হিসেবে প্রেজেন্ট করতে পারেন, যেটা হচ্ছে টি সেল বি সেল একসাথে, অথবা টি সেলের ডেফিসিয়েন্সি, যেটাকে টি সেলের শুধুমাত্র ডেফিসিয়েন্সি থাকে তাদেরকে আমরা বলি ডিজর্ট সিনড্রোম। এবং আরেকটাই হতে পারে, সেটা হচ্ছে ক্রনিক মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস। এই জিনিসটাও আমাদের কাছে টি সেলের ডেফিসিয়েন্সিতে হতে পারে। আমি একটু দেখা দিচ্ছি। এই যে টি সেল, আচ্ছা, এইখানেও তো টি সেল আছে। এই যে টি সেল, এখানেও টি সেল আছে, এখানেও টি সেল আছে। তাহলে এই টি সেলের ডেফিসিয়েন্সি যখন হবে, তখন কম্বাইন্ডের বি সেলটা থাকবে, টি সেলের পোর্শনটা থাকবে না। তাহলে সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি হবে একটা। এখানে বলা আছে ডিফিসিয়েন্সি অফ বোথ টি সেল অ্যান্ড বি সেল ফাংশন গেল। 2 নম্বর হচ্ছে এই যে ডিজর্ট সিনড্রোম। তাহলে এখানে টি সেলটা অ্যাবসেন্ট থাকবে। তারপরে দেখেন ক্রনিক মিউকোকিউটেনিয়াস ক্যান্ডিডিয়াসিস, সেইখানেও কিন্তু টি সেল ডেফিসিয়েন্সি থাকবে। কার এগেনস্টে ডেফিসিয়েন্সি থাকবে? ক্যান্ডিডিয়ার এগেনস্টে। তাহলে 1 2 3 এই তিনটাই হবে হচ্ছে আমার ট্রু, আর বাকি দুটো হচ্ছে ফলস। এবার আসেন ম্যাক্রোফেজ এবং মাস্ট সেল। এখান থেকে যে সাইটোকাইনগুলো বের হয় তাদের নাম জিজ্ঞেস করেছে। 1 নম্বর হচ্ছে ম্যাক্রোফেজ থেকে কোন কোন সাইটোকাইনগুলো বের হয়, সেটা হচ্ছে 1 নম্বর হচ্ছে ইন্টারলিউকিন 1, ইন্টারলিউকিন 6, 12 এবং হচ্ছে 23। আর যে বললাম কিছু কিছু জিনিস হচ্ছে মুখস্থ, এটা আপনি বুঝে কোনো লাভ হবে না, এটা আপনাকে আলটিমেটলি মুখস্থই করতে হবে। সো এই জিনিসটা মুখস্থ। এই যে ছবিতে দেখেন, এই যে মাস্ট সেল দেখছেন, মাস্ট সেল এই যে ইন্টারলিউকিন 4 হচ্ছে মাস্ট সেল। আর বাকি সবগুলোতে দেখেন ম্যাক্রোফেজ দেওয়া আছে। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য প্যাসিভ ইমিউনিটি, আমি আগে বলছিলাম যখন আমরা হচ্ছে ইমিউনোগ্লোবিলিন দিব, তখন সেটাই হচ্ছে আসলে প্যাসিভ ইমিউনিটি। রেবিসের ক্ষেত্রে হতে পারে, টিটানাসের ক্ষেত্রে হতে পারে, তারপরে হ্যাপাটাইটিসের ক্ষেত্রে হতে পারে। এগুলো দেওয়ার সাথে সাথে অ্যাক্টিভলি রেসপন্স করে। কিন্তু অ্যাক্টিভলি রেসপন্স করে না, এটা হচ্ছে প্যাসিভলি রেসপন্স করে। কিন্তু ইমিডিয়েট অ্যাভেলেবেল, আমি সাথে সাথে চালিয়ে দিতে পারো। ইপিআই শিডিউল আমরা যেগুলো দিই, সেগুলোতে আসলে সবগুলো ভ্যাকসিন, সেগুলো কোনোটাই ইমিউনোগ্লোবিলিন নয়। এটা দেওয়ার পরে কিন্তু আপনার হাইপার সেন্সিটিভিটি রিয়েকশন হতে পারে, কারণ আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে ফরেন বডি। কিন্তু স্লো অনসেট অফ অ্যাকশন না, এটা হচ্ছে র্যাপিড অনসেট অফ অ্যাকশন। এটা হচ্ছে খুব দ্রুত কাজ করে, কিন্তু তাদের ডিউরেশনটা হচ্ছে শর্টার, এই যে আপনাদেরকে এখানে বলছি, এই যে কমপ্লিমেন্ট এই যে অ্যাক্টিভিটি এবং প্যাসিভিটি শুধু আমরা অ্যান্টিবডিটা দেখি। ইমিডিয়েট অ্যাভেলেবিলিটি হচ্ছে ইমিডিয়েট এবং শর্ট ডিউরেশন, কিন্তু এটা কিন্তু লং ডিউরেশন না, শর্ট ডিউরেশন। দেখেন হ্যাপটেন কিন্তু নিজের কাজ নিজে করতে পারে না। সে একটা ইপিটোপ বা কোনো একটা মলিকুলের সাথে, স্মল কিছু মলিকুলের সাথে, অথবা কোনো ড্রাগের সাথে, লিপিডের সাথে, এদের সাথে অ্যাডজাস্ট হয়ে তারপর হচ্ছে রিয়েকশন করার ফলে তারা ইমিউনিটিটা শো করে। সেজন্য হচ্ছে কোনো না কোনো একটা স্পেসিফিক অ্যান্টিবডির সাথে তারা রিয়েক্ট করে, বা কোনো না কোনো একটা
মলিকুলসের সাথে তারা রিড করে, কিন্তু সেটা সবসময় হচ্ছে স্মল মলিকুলের সাথে করে, কোনো লার্জ মলিকুলের সাথে করে না। এবং তাদের একটা প্রপার্টিস হচ্ছে তারা যখন এই অ্যান্টিজেনগুলো কোনো একটা অ্যান্টিবডি বা কোনো একটা মলিকুলসের সাথে রিয়েকশন করে, তারা হেল্পার টি সেলকে কোনোভাবে অ্যাক্টিভ করে না, যার কারণে হেল্পার টি সেল থেকে যে মানে মানে টি সেল ডিপেন্ডেন্ট যে বি সেল রেসপন্স মানে ইমিউনোগ্লোবুলিন প্রডিউস করার যে ক্যাপাসিটিটা সেটা তাদের নাই। সেই জন্য হচ্ছে ক্যান নট অ্যাক্টিভেট হেল্পার টি সেল, এটা হবে ফলস, মানে এটা হবে ট্রু, মানে ক্যান নট অ্যাক্টিভেট হবে। আর ক্যান নট ইনডিউস টি সেল ডিপেন্ডেন্ট বি সেল রেসপন্স, এটা হবে ট্রু। তাহলে এখানে হবে ক্যান নট হলে এটা ট্রু হতো, এবং ক্যান নট এটা দিয়ে ট্রু, তাহলে ডি অপশনটা এখানের জন্য ফলস। এটা লার্জ মলিকুল হবে না, এটা হচ্ছে স্মল মলিকুল। আর এটা হচ্ছে ইটস সেলফ, নিজে নিজে হতে পারে না, তারা অ্যান্টিবডির সাথে রিয়াকশন করে। ঠিক আছে, এখানে আমাদের ডিটেলস দেওয়া আছে। এবার আসা হচ্ছে টি সেলের আরেকটা ফাংশন দেখে। আমরা টি সেলের আগের এক ধরনের ফাংশন পেয়েছিলাম, বা টি সেলের কিছু ক্যারেক্টারিস্টিক্স পেয়েছিলাম। আর টি সেলের এখানে ফাংশন, তারাও ফাঙ্গাসের এগেনস্টে হচ্ছে কাজ করে, হোস্ট ডিফেন্স এগেনস্ট দ্য ফাঙ্গাস। তারপর হচ্ছে আপনার টিউমার যে রিজেকশন করে সেটাও কিন্তু টি সেলের মাধ্যমে। কিন্তু হেই ফিভারটা হচ্ছে বি সেলের কাজ, এই ফিভারটা হচ্ছে আমাদের বি সেলের কাজ। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিয়েকশন ছিল বি সেলের কাজ, অটো ইমিউনিটি তৈরি করে টি সেলের এগেনস্টে। কিন্তু আমরা পড়ে আসছি অটো ইমিউনিটি তৈরি করে বি সেল। এবং হচ্ছে প্লাসেন্টাল যে গ্রাফ রিজেকশন, ট্রান্সপ্লাসেন্টাল যে গ্রাফ ট্রান্সপ্লান্টের যে গ্রাফ রিজেকশন, সেটা কিন্তু বি সেলের একটা ফাংশনের কারণ, নাহলে এই রিজেকশনটা হতো না। সেজন্য হচ্ছে যখন হোস্ট এবং হচ্ছে গ্রাফট এবং গ্রাফট ভার্সেস হোস্ট যে রিয়াকশন হয়, মানে আমি ডোনার, তাহলে আমার টি সেলটাকে একদম ইমিউনো কম্প্রোমাইজ করে রাখতে হবে, বা হচ্ছে একদম ডিপ্লেশন করে রাখতে হবে। এই যে এখানে দেখেন, এই যে এইটা হচ্ছে বি সেলের কাজ, এগুলো এটা হচ্ছে টি সেলের ফাংশন। তাহলে বি সেল টি সেলের ফাংশনগুলো আলাদা করে একটু বুঝে বুঝে পড়তে হবে। কেমিক্যাল ব্যারিয়ার ইন স্কিনের মধ্যে এখানে যে জায়গাগুলো দেখছেন সেগুলো হচ্ছে স্কিন, সবগুলো স্কিনের কোনো না কোনোভাবে ব্যারিয়ার হিসেবে কাজ করে, বা কেমিক্যাল ব্যারিয়ার হিসাবে কাজ করে, অথবা ব্যারিয়ার হিসাবে কাজ করে। কিন্তু দেখেন লাইসোজাইম, ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে আপনার ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে ডিফেন্সিনস, এই দুইটা কেমিক্যালসগুলো হচ্ছে ব্যারিয়ার হিসাবে কাজ করে ইন স্কিন। কিন্তু আয়রন বাইন্ডিং প্রোটিনটাও কিন্তু কেমিক্যাল ব্যারিয়ার হিসেবে কাজ করে, কিন্তু সেটা কাজ করে হচ্ছে আপনার জিআইটিতে। লাইসোজাইম মধ্যে ওরালে, আর যে স্কিনে ফ্লোরটা হচ্ছে স্কিনে, কিন্তু এটা কেমিক্যাল ব্যারিয়ার হিসাবে না। এটা আমি ছবিটা একটু দেখাই, তাহলে আপনার বুঝতে আর একটু সহজ হবে। দেখেন ফ্যাটি অ্যাসিড এবং হচ্ছে ডিফেন্সিনস, এই দুইটা জিনিস আপনার হচ্ছে কেমিক্যাল হিসাবে কাজ করে। কোথায় কাজ করে? স্কিনে। এরপর আসেন আয়রন বাইন্ডিং প্রোটিন, সেটাও কিন্তু কেমিক্যাল হিসাবে কাজ করে, কিন্তু কোথায় কাজ করে? গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে। এইখানেই হচ্ছে পার্থক্যটা। আবার দেখেন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে হচ্ছে গার্ড ফ্লোরা কাজ করে, আর স্কিন ফ্লোরা স্কিন হচ্ছে স্কিন ফ্লোরা, গার্ড হচ্ছে গার্ড ফ্লোরা। সেগুলো হচ্ছে বায়োলজিক্যাল এজেন্ট হিসাবে কাজ করে, নট কেমিক্যাল। বুঝতে পারছেন? তাহলে এই জিনিসগুলো আমাদের একটু খেয়াল করে পড়তে হবে যে কোথায় কোনটা কাজ করে। চারটা জিআইডিতে বেরের, মানে চারটা সাইডে হচ্ছে আপনার বেরের হিসাবে কাজ করে, তিনটা কেমিক্যাল, তারপর হচ্ছে আপনার মেকানিক্যাল এবং বায়োলজিক্যাল, তিনটা স্টেপে কাজ করে বেরিয়ার হিসাবে। তাহলে 3 আর 7 এই জিনিসগুলো আমাদের একটু বুঝে পড়তে হবে। দেখেন টাইপ 2 এমএসসি এক্সপ্রেশন, এটা খুবই সহজ, এটা আমরা জানি হচ্ছে এমএসসি এক্সপ্রেশন করে কারা কারা। ক্লাস 2 করে হচ্ছে আপনার ডেনড্রিটিক সেল, ম্যাক্রোফেজ এবং হচ্ছে বি সেল, মানে প্লাজমা সেল বা বি সেল। হচ্ছে সহজ কোয়েশ্চেন। এবার আসেন এ বিও ব্লাড গ্রুপিং। আমরা জানি এতে হচ্ছে অ্যান্টিজেন এবং এর এগেনস্ট হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস হয়, তাহলে হচ্ছে এর এগেনস্টে যেটা তৈরি হবে সেটা হচ্ছে অ্যান্টিবি ইন প্লাজমা, তাহলে প্লাজমাতে থাকবেই, এটা ভালো আছে। তারপর হচ্ছে বি ব্লাড গ্রুপিংয়ের অ্যান্টিজেনটা থাকবে হচ্ছে রেড সেলের সারফেসে, এটাও ট্রু। এখন এ বিতে হচ্ছে তার দুইটাই অ্যান্টিজেন আছে, তার এগেনস্টে কোনো অ্যান্টিবডি নেই, এটা হচ্ছে একটা এক্সেপশনাল ইনফরমেশন। আবার ওতে কোনো অ্যান্টিজেন থাকেই না,
কিন্তু ওনারা বলছে হচ্ছে এ এবং বি অ্যান্টিজেন অন রেড সেল, এটাতে ওদের কোনো অ্যান্টিজেনই থাকে না, ওদের সাথে অ্যান্টিবডি থাকে। তাহলে সেটা জানতাম না। আর ইউনিভার্সাল ডোনার হিসাবে আমরা জানি ও, আর এ বি হচ্ছে রিসিপিয়েন্ট। তাহলে এই জিনিসগুলো জানি। তাহলে এখানে এই যে ছবিটা, এ ব্লাড গ্রুপের এ অ্যান্টিজেন থাকবে রেড সেলের, কিন্তু অ্যান্টিবডি হবে এর এগেনস্টে অ্যান্টি বি, আর বি এর জন্য অ্যান্টি এ অ্যান্টিবডিগুলো। আর এ বিতে হচ্ছে এ এবং বি দুইটা অ্যান্টিজেনই থাকবে, কিন্তু কোনো অ্যান্টিবডি থাকবে না। কিন্তু ওতে কোনো অ্যান্টিজেন থাকবে না, কিন্তু অ্যান্টিবডি থাকবে। সো এই জিনিসটা একটু বুঝে বা মনে রাখার মতো করেই পড়তে হবে। এই জিনিসটা আমরা অলরেডি আগে বলেছি। এখন হচ্ছে ইম্পর্টেন্ট সিস্টেমিক সিমটমস অফ ইমিডিয়েট হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন। তার মানে হচ্ছে টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন অথবা আইজিই মেডিয়েটেড যে হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনটা হয়, সেটার আসলে সিস্টেমেটিক যে সিমটমগুলো প্রডিউস হয় সেটা আসলে কি কি, তা আমাদের দেখলে অনেক কিছু মনে হতে পারে, কিন্তু সিস্টেমিক ইনভলভমেন্ট যেগুলো সেগুলো আলাদা, রেসপিরেটরি আলাদা, মানে এগুলো ইন্ডিভিজুয়াল সিস্টেমের বা সাইটগুলোতে ইন্ডিভিজুয়াল আমাদের হচ্ছে সিমটমগুলো প্রডিউস হয়। তাহলে যে স্নিজিং এবং হচ্ছে অ্যাসফাইসিয়া, আর্টিকেরিয়া, এই জিনিসগুলো হচ্ছে আপনার সিস্টেমেটিক যে সিমটমগুলো প্রডিউস হয় বা যে সিমটমগুলো দেখা দেয় সেগুলো হচ্ছে সিমটোমেটিক সিমটম, মানে সিস্টেমিক সিমটম। দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই, সেটা হচ্ছে দেখেন এই যে ডিজিজ, এগুলো হচ্ছে সব ডিজিজ। তারপরে দেখেন মেইন সিমটম, ঠিক আছে। দেখেন তো লাংসে কী কী হইতে পারে, হুইজ হইতে পারে, ডিসিপনি হইতে পারে, টেকিপনি হইতে পারে। টাইপ 1 হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশনে লাংসের কারণে এই তিনটা কাজ হতে পারে। আই এবং নোজে হচ্ছে রানি নোজ বা রেড ইচিং হইতে পারে। স্কিন হচ্ছে প্রোরাইটিক হইতে পারে, সাথে হচ্ছে বোলাস লেশন হতে পারে। ইন্টেস্টাইন হচ্ছে আপনার ডায়রিয়া হতে পারে বা বমিটিং হতে পারে, এই ধরনের। কিন্তু দেখেন এই যে সিস্টেমিক ইনভলভমেন্টে কী কী হবে, শক হবে, হাইপোটেনশন হবে, তারপর হচ্ছে হুইজিং হবে, প্রোরাইটিস হবে, আর্টিকেরিয়া হবে, স্পেশিয়া হবে, কার্ডিয়াক অ্যারেস্ট হবে। তাহলে দেখেন ইমিডিয়েট হাইপারসেনসিটিভ রিঅ্যাকশনের বা টাইপ 1 রিঅ্যাকশনের ক্ষেত্রে সিস্টেমিক ইনভলভমেন্টগুলো হবে হচ্ছে এগুলো, অথবা হচ্ছে মেইন সিমটমগুলো হবে এখানে। বুঝতে পারছি? এবার আসলে হচ্ছে গ্রাফ ভার্সেস হোস্ট রিঅ্যাকশন, যেটা আমি আগে বলে আসছি। এটা 30 to 70% অফ রিসিপিয়েন্ট, মানে যিনি নেবেন তার শরীরে হবে, রিসিপিয়েন্ট নট ডোনারের। তারপরে গ্রাফটেড ইমিউনোকম্পিটেন্ট হচ্ছে এখানে আসলে টি সেলের কোনো পলিভারেশন থাকে না, এটা আসলে থাকে বি সেলের। গ্রাফট ইমিউনোকম্পিটেন্ট যখন হবে, গ্রাফটেড ইমিউনোকম্পিটেন্ট মানে আমি যাকে দিব, যেমন আমার কিডনিটা অন্যজনকে দিব, তাহলে আমার কিডনিতে টি সেলের পলিভারেশনটাই আসলে কম হবে ইন দ্য ইমিউনোকম্প্রোমাইজড হোস্ট। এরপর হচ্ছে এটা হ্যাপাটাইটিস তৈরি করতে পারে, এটা আমরাও জানি। এবং যখন দিব তখন ডোনারের ডিপ্লেটিং দ্য ডোনার সেল পুল অফ টি সেল, তারপরে সবগুলো আমাকে কমাই দিতে হবে, মানে টি সেল কখনোই দেওয়া যাবে না। টি সেল দিলে যে গ্রাফ ভার্সেস হোস্ট রিঅ্যাকশন হবে। এবং আমি যাকে দিব, যিনি রিসিপিয়েন্ট থাকবেন, তার হচ্ছে যদি ইমিউনো কম্প্রোমাইজ থাকে তাহলে তার হচ্ছে অপরচুনিস্টিক ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার মানে রোগীর অপরচুনিস্টিক ইনফেকশন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ইউজড ইন ট্রান্সপ্লান্টেশন। তাহলে ট্রান্সপ্লান্টেশন যখন করবে তখন হচ্ছে কোন কোন ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ আমরা দেবো। আমরা জানি যে প্রেডনিসোলন দেওয়া হয়, মিথোট্রেক্সিড দেওয়া হয় এবং অ্যাজোথায়াপিন দেওয়া হয়। এগুলো হচ্ছে আমাকে আসলে ইমিউনোসাপ্রেসিভ ড্রাগগুলো আমরা যখন ট্রান্সপ্লান্ট করে তখন ওদের, যেমন কিডনি ট্রান্সপ্লান্টের কথা শুনছি, লিভার ট্রান্সপ্লান্টের কথা শুনেছি। তো এই জিনিসগুলো কিন্তু এখন ট্রান্সপ্লান্ট হয়। তবে যে বোন ম্যারো ট্রান্সপ্লান্টেশনের কথা তো আমরা আগে থেকে জানি। এখন তাহলে ব্রিনকিস্টিন এবং যে সিসপ্লাটিন, এগুলো কী জিনিস? এগুলো হচ্ছে আসলে অ্যান্টি ক্যান্সার ড্রাগ বা কেমোথেরাপি ড্রাগ। সেজন্য হচ্ছে এগুলো না দিয়ে আমরা বাকিগুলোই দিই। এই যে এখানে ছবিতে দেওয়া আছে আমরা কোন কোন থেরাপি বা ইমিউনোসাপ্রেসিভ থেরাপি ইউজ ইন ট্রান্সপ্লান্টেশন, যেমন কর্টিকোস্টেরয়েড, তারপরে ডিএনএ সিনথেসিস, ক্যালসিনিউরিয়া ইনহিবিটর, এমটর ইনহিবিটর, তারপরে সিগন্যালিন এবং হচ্ছে সেল ডিপ্লেশন অ্যান্টিবডি। তাহলে এই জিনিসগুলো আমরা ইউজ করতে পারি। এরপর আসলে হচ্ছে ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট ইউজড ইন। তাহলে কোথায় কোথায় আমরা হচ্ছে ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট এবং ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট ব্যবহার করে। আমরা জানি উইডাল টেস্ট
আচ্ছা, এন্টেরিক ফিভারের জন্য আমরা প্রেসক্রাইব করি, তারপর হচ্ছে ব্লাড গ্রুপিং করি এবং হচ্ছে সেরোটাইপিং করি। সেরোটাইপিং অফ দ্য ব্যাকটেরিয়া, ব্লাড গ্রুপিং এবং হচ্ছে ভিডাল টেস্ট ফর এন্টেরিক ফিভার। এই জিনিসগুলো হচ্ছে আমরা ডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্টের মাধ্যমে করে। আর যেটা হচ্ছে সিফিলিসের জন্য টিপিএইচ এবং হচ্ছে আপনার হেপাটাইটিস বি সার্ফেসের নিয়ে, এগুলো হচ্ছে ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। এগুলো হচ্ছে ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট। ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, এই যে দেখেন ইনডিরেক্ট অ্যাগ্লুটিনেশন, এটা হচ্ছে ল্যাটেক্স অ্যাগ্লুটিনেশন টেস্ট, আর হচ্ছে টিপিএইচ হচ্ছে হিম অ্যাগ্লুটিনেশন টেস্ট। তাহলে এই জিনিসগুলো আপনাদের একটু মনে রাখতে হবে। এখন আসেন এসবিএতে। ধরেন একটা আচ্ছা, এইখানের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, মানে এই যে 25টা কোয়েশ্চেনের মধ্যে কোনো সমস্যা আছে কিনা, মানে আপনার মনে হয়েছে কিনা যে মানে এই কোয়েশ্চেনটা আসলে আর একটু এক্সপ্লেন করা দরকার বা এক্সপ্লেনেশনটা বোঝা যায়নি? আচ্ছা, যদি না থাকে তাহলে আমরা একটু প্রসিড করি। আচ্ছা, হুইচ কমপ্লিমেন্ট ইজ রেসপন্সিবল ফর ট্রান্সফিউশন মিসম্যাচ? যখন আমরা ব্লাড ট্রান্সফিউশন করি সাথে এটা সাধারণত হচ্ছে টাইপ 2 হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন হয়, যেটা ব্লাডের যে কোনো রিয়েকশন ইউজুয়ালি বা ব্লাডের যে কোনো ডিজিজগুলোই হচ্ছে হাইপারসেন্সিটিভিটি রিয়েকশন হয় টাইপ 2। তাহলে দেখেন সেল লাইসিস হয় না, একটা আরবিসি আর একটা আরবিসির সাথে সেল লাইসিস হয়, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স হয়। তাহলে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স বা আচ্ছা আপনার টাইপ 2 রিয়েকশন যখন হবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে যে C5B6789, এটা দিয়ে হচ্ছে তার আসলে মেমব্রেন অ্যাটাক কমপ্লিকেশন। এই যে আমরা এখানে পড়েছি ডেফিসিয়েন্সি, এই যে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স এর মাধ্যমে হচ্ছে আসলে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে your patient is a 2 years old boy who has had several episodes of partial lymphadenitis caused by the Staphylococcus aureus. His immunoglobulin and complement level are normal. A nitroblue tetrazoline zolium test reveals defective cell. মানে আপনার মোস্ট লাইকলি কোন সেল? আচ্ছা, আপনি কোনো কিছুই বুঝেন নাই, বলেন তো স্টাফিলোকক্কাস অরিয়াস কি ব্যাকটেরিয়া না ভাইরাস? অবশ্যই ব্যাকটেরিয়া। ব্যাকটেরিয়া এগেনস্টে কোন সেলটা কাজ করে ইউজুয়ালি? নিউট্রোফিল। তাহলে পার্সিউল যখন হচ্ছে বা লিম্ফেডেনাইটিস যখন হচ্ছে, তাহলে তার মানে কোনো একটা ইনফেকশন হচ্ছে। সেই ইনফেকশনটা যদি ব্যাকটেরিয়া হয়, তাহলে ব্যাকটেরিয়া এগেনস্টে কোন সেলটা ডিফেন্সিভ মেকানিজম আসার কথা ছিল? নিউট্রোফিল। তাহলে নিউট্রোফিল বলছে হচ্ছে এইখানে আমরা এই টেস্টটা করার পরে মনে হচ্ছে একটা সেল ডিফেক্টিভ, তাহলে কোন সেলটা হবে? নিউট্রোফিলাই হবে। তাহলে সেটা আমাদেরকে একটু এই যে ক্লোটা উপরের ক্লোটা দিয়েই আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে এখানে নিউট্রোফিলের ডেফিসিয়েন্সি আছে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে 2 years old male boy came to your emergency department with the complaints of convulsion। আচ্ছা, কনভালশন হয়েছে, সাথে হচ্ছে ডিসমরফিক ফেজ আছে, ক্লেফ প্লেট এবং মারমার। এরপর হচ্ছে আপনার ডায়াগনোস হচ্ছে ডিজর সিনড্রোম। তাহলে আপনি এখন চিন্তা করতেছেন কোন সেলের ডেফিসিয়েন্সিতে হবে? টি সেল। গুড, এটা হচ্ছে টি সেলের ডেফিসিয়েন্সিতে। এরপর হচ্ছে আমার ইয়ে হবে, এই যে আমরা ডিজর সিনড্রোমটা পড়ে আসছি, এই যে ডিজর সিনড্রোমটা পড়ে আসছে, এটা হচ্ছে টি সেল, যেটাকে বলা হচ্ছে থাইমিক অ্যাপ্লাসিয়া। একটা ইন্টারেস্টিং দেখেন, এই ডিজর সিনড্রোমে আপনার আসলে কী কী থাকে? তাহলে কনভালশন থাকবে একটা জিনিস, ডিসমরফিক ফেজ থাকবে, ক্লেফ প্লেট থাকবে এবং মারমার থাকবে। ডিসমরফিক ফেজ, ক্লেফ প্লেট, মারমার, আর সাথে হচ্ছে কনভালশন থাকবে। দেখেন, অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল প্রডিউস অ্যান ইনক্রিজ অ্যামাউন্ট অফ IgE। তার মানে হচ্ছে যেখানে IgE প্রোডাকশনটা বাড়িয়ে দিবে, তাহলে আমরা জানি একটা অ্যান্টিজেন আসবে, তারপরে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের কে প্রেজেন্ট করবে, তারপর হচ্ছে হেল্পার টি সেল হয়ে তার হচ্ছে কোনো ধরনের একটা অ্যান্টিবডি প্লাজমা সেলকে স্টিমুলেট করবে, সেখান থেকে বি সেল হয়ে 5 ধরনের ইমিউনোগ্লোবুলিন তৈরি করে। সে 5 ধরনের ইমিউনোগ্লোবুলিন হচ্ছে গ্যামেট, GAMED, তাই না? GAMED। সেই GAMEDর মধ্যে একটা হচ্ছে এই ইটা হচ্ছে আপনার বেশি প্রডিউস হচ্ছে। তার মানে হচ্ছে তাহলে সেই
আইজিই প্রডিউস করার জন্য কোন ইন্টারলিউকিনটা বা কার হেল্পের মাধ্যমে এটা সবচেয়ে বেশি হয়। তাহলে দেখা যাচ্ছে দেখেন লার্জ অ্যামাউন্ট অফ ইন্টারলিউকিন 4 আর প্রডিউস বাই দ্য হেল্পার সেল 2। তাহলে হচ্ছে হেল্পার টি সেলের 2 এর মাধ্যমে হচ্ছে ইন্টারলিউকিনটা অনেক বেশি প্রডিউস হয়। ইন্টারলিউকিন মানে প্রডিউস হওয়ার কারণে 4 এর কারণে প্লাজমা সেল থেকে বা বি সেল থেকে হচ্ছে ইমিউনোগ্লোবুলিন ইটা অনেক বেশি প্রডিউস হয়। যার ইমিউনোগ্লোবুলিন বেশি থাকবে, হাইপার ইসোনোফিলিয়া যাদের থাকবে বা ইমিউনোগ্লোবুলিন ই যাদের বেশি থাকবে তাদের হচ্ছে অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল বা অ্যাটোপিক হচ্ছে মানে এক্সপ্রেশনটা অনেক বেশি থাকবে, মানে ইচিং থাকবে, স্নিজিং থাকবে, তারপরে অ্যাজমা থাকতে পারে, এই জিনিসগুলো তাদের বেশি হবে। এই যে দেখেন dysregulation of T cell, increased production of interleukin 4 helper মানে আপনার হেল্পার টি সেল ডিফারেন্সিয়েশন অ্যান্ড আইজিই। তাহলে এই যে এদের ডিফারেন্সিয়েশনের কারণে বা ডিসরেগুলেশন অফ টি সেলের কারণে মূলত ইন্টারলিউকিন 4 বেড়ে যাবে এবং সেখান থেকে হচ্ছে আইজি প্রোডাকশনটাও অনেক বেশি হবে। দেখেন একটা 10 years old গার্ল প্রেজেন্ট উইথ দ্য প্রলং ফিভার মাল্টিপল জয়েন্ট সোয়েলিং ফর 1 month। যে তার হিস্ট্রি আছে হচ্ছে হেয়ার লসের মানে এলোপেশিয়া আছে, সিভিয়ারলি পেল রেশ আছে অন ফেস, ওরাল আলসার প্রেজেন্ট, চেস্ট এক্সরে করানো হয়েছে, সেখানে হচ্ছে ফ্লুইড এফিউশন আছে। তাহলে কোন কমপ্লিমেন্টটা এই ডিজিজের জন্য মানে কোন কমপ্লিমেন্টগুলি ইনভলভড ইন দিস ডিজিজের নামটা বলতে পারবেন? এটা হচ্ছে আসলে একটা এসএলএ, হ্যাঁ একটা হচ্ছে এসএলএতে কোন কোন কমপ্লিমেন্ট কম পাওয়া যায়? C3 এবং C4। তাহলে C3 C4টা হচ্ছে আপনার এসএলইতে কম পাওয়া যায়, সেজন্য একটা এসএলই সিনিয়রে দেওয়া হয়েছে কিন্তু প্রশ্নটা করা হয়েছে বেসিক থেকে। তো C3 C4 আমরা যখন কমপ্লিমেন্ট বা এসএলই সাসপেক্ট করি তখন আমরা C3 C4 করতে দিই, কিন্তু অথবা দেখা যাচ্ছে এএনএ করতে দিই, অ্যান্টিডিএস ডিএনএ করতে দিই। সাথে হচ্ছে আপনার যখন এজিএন চিন্তা করি তখন কিন্তু আমরা শুধুমাত্র C3টা করতে দিই, যখন এজিএনের পেশেন্টদের হচ্ছে C3টা করতে দেওয়া হয়। সো এই জিনিসগুলো আপনাদের এইভাবে একটু চিন্তা করে আপনাদেরকে অ্যান্সার করতে হবে। এখন দেখেন গ্রাফ ভার্সেস হোস্ট রিয়াকশন যেটা হবে সেখানের মধ্যে সবচেয়ে অ্যাকুরেট কোন ইনফরমেশনটা দেখেন, সেটা বলছে ইট অকার প্রিলিমিনারি, প্রাথমিকভাবে সেটা কিডনি ট্রান্সপ্লান্টেশনে, কেন লিভার ট্রান্সপ্লান্টেশন হবে না? ইভেন আপনার ব্লাড ট্রান্সফিউশন যখন করতে যাব তখনও কিন্তু আমাদের হতে পারে, ঠিক আছে? তারপর হচ্ছে এই যে চুক্ক দান করে অনেকে, সেগুলোতেও কিন্তু হতে পারে, মানে আমরা যখন হ্যাঁ গ্রাফ ভার্সেস হোস্ট রিঅ্যাকশন কিন্তু যে কোনো কারণে হতে পারে, শুধুমাত্র কিডনি ট্রান্সপ্লান্ট। আর আমাদের এইখানে যেটা হয় সেটা হচ্ছে টি সেলের কারণে হয় মেনলি, বুঝতে পারছেন? আর এভিয়ান কমিউনিটি যদি ম্যাচ থাকে, তাহলে তো হবে না, মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন হতে পারে কিন্তু ম্যাচটা তো হবে না। আর ডোনার ইমিউনো কম্প্রোমাইজ থাকলে সমস্যা নেই, কিন্তু হোস্ট যখন ইমিউনো কম্প্রোমাইজ থাকবে তখন গ্রাফ ভার্সেস হোস্ট রিঅ্যাকশন হবে। আর এটা যখন ডোনারের HLA অথবা হচ্ছে হ্যাপ্লোটাইপ যখন ডোনার এবং রিসিপিয়েন্ট যদি ম্যাচ হয়ে যায় তাহলে তো কখনোই আপনার HLA যখন মিলে যাবে তখন কিন্তু কখনোই কী হবে না, গ্রাফ ভার্সেস হোস্ট রিঅ্যাকশন হবে না। যদি না মিলে সেক্ষেত্রে হতে পারে। এবার দেখেন এটা একদম খুবই সহজ, একটা জিন মিউটেশন আছে, যে চেনের জিন মিউটেশন, তাহলে কোন অ্যান্টিবডিগুলো প্রডিউস হতে পারবে না? আমরা জানি যে চেন থাকে কোন কোন ইয়াতে ইমিউনোগ্লোবিনে MA, আমি সহজের জন্য বুঝে রাখি হচ্ছে মার হচ্ছে গলায় চেইন পরে, যে চেনটা থাকবে MA ইমিউনোগ্লোবিন A এবং ইমিউনোগ্লোবিন M। যদি যে চেনের জিন মিউটেশন হয় তাহলে তারা কখনো ইমিউনোগ্লোবিন A এবং ইমিউনোগ্লোবিন M প্রডিউস করতে পারবে না। এটা তো সবচেয়ে সহজ প্রশ্ন। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে কোন জিনিসটা সবচেয়ে বেশি থাকে? আমরা জানি 3 ধরনের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে, ম্যাক্রোফেজ, ডেনড্রিটিক সেল এবং হচ্ছে বি সেল। তাহলে সবচেয়ে বেশি কোথায় থাকে? ম্যাক্রোফেজে। ফার্স্ট লাইন ডিফেন্স এগেনস্ট দ্য মাইক্রোঅর্গানিজমকে প্রথমে কোন জিনিসটা আমাদের আসলে ডিফেন্সিভ মেকানিজম হিসেবে, সেটা হচ্ছে আমাদের মিউকোজাল মেমব্রেন। নেজালে চিন্তা করেন মিউকোজাল মেমব্রেন আছে, স্কিনের মিউকোজা বা এপিথেলিয়ামগুলো আছে, তারপর হচ্ছে ওরাল ক্যাভিটির মিউকোজা আছে, রেসপিরেটরি মিউকোজাল লাইনিং আছে, সাথে জিআইটিতেও মিউকোজাল লাইনিং আছে।
তাহলে এই যে মিউকোজাল লাইনিংগুলো হচ্ছে আমাদের ফার্স্ট ডিফেন্সিভ মেকানিজমে হেল্প করে। এই যেখানে ইনটেক্ট স্কিন, বুঝতে পারছেন, মিউকোজাল মেমব্রেন, এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে ফার্স্ট ডিফেন্সিভ ইয়েতে থাকে। তাহলে হচ্ছে নর্মাল ফ্লোরা অফ কোলন অ্যাক্ট এজ এ লিমিটেড এন্ট্রি অফ মাইক্রো অর্গানিজম ইনটু দ্য বডি। আচ্ছা, এমন মানে যে লিমিটেড করে, এন্ট্রিটাকে লিমিট করে। আমার তো প্রতিদিন চাইলে মাইক্রো অর্গানিজম ঢুকতে পারতো কোলনে, তাহলে মাইক্রো অর্গানিজম কোলনে ঢুকতে পারবে সেটা আমি জানি, কিন্তু মাইক্রো অর্গানিজম ঢোকার আগে কোলনের মধ্যে আমার আগে থেকেই প্রিফিক্সড মানে আল্লাহ প্রদত্ত কিছু নর্মাল ফ্লোরা দেওয়া আছে। তা যে নর্মাল ফ্লোরাগুলো যে আমার গার্ডে আছে বা কোলনে আছে, সেটা আসলে কিভাবে কাজ করে, যে আমার অর্গানিজম তো ঢুকতে দিচ্ছে না বা আমাকে তো ডিজিজ প্রডিউস করতে দিচ্ছে না। তাহলে এই যে কোলনগুলো আসলে কিভাবে কাজ করে, কোলনের মধ্যে যে নর্মাল ফ্লোরাগুলো আছে সেগুলো হচ্ছে জিআইটির যেই মানে এন্টারোসাইড আছে সেই রিসিপ্টরগুলোকে হচ্ছে অকুপাইড করে রাখে, সেজন্য নতুন করে কোনো অর্গানিজম গিয়ে বসতে পারে না। যখনই বসতে পারবে তখনই দেখবে যে ডায়রিয়া হচ্ছে, যখনই বসতে পারবে তখন হচ্ছে হয়তো আপনার ইনভেসিভ কোনো মানে ডিসেন্ট্রি হচ্ছে, মানে এই ধরনের, তখনই অর্গানিজমগুলো অ্যাটাক করতে পারে। আদারওয়াইজ নর্মাল ফ্লোরে যতদিন ভালো কাজ করবে ততদিন পর্যন্ত এই কোলনের মধ্যে কোনো ধরনের প্যাথোজেনেসিস করতে পারবে। সেজন্য আমরা অনেক সময় দেখা যাচ্ছে এই যে মানে নর্মাল ফ্লোরা যে প্রোবায়োটিক্স টাইপের কিছু ওষুধ আমরা কিন্তু দিয়ে দিই, এটার কারণটাই হচ্ছে এটা। এই যে এই ছবিটা আমি একটু দেখাই দিচ্ছি, এই যে দেখেন এটা কোথায়, এই যে লিমিট গ্রোথ ছিল না, এই যে নর্মাল ফ্লোর অফ দ্য থ্রোট, কোলন এবং হচ্ছে ভেজাইনা, তারপর হচ্ছে অকুপাই দ্য রিসিপ্টর, হচ্ছে প্রিভেন্ট দ্য কলোনাইজেশন বাই প্যাথোজেন। মানে একের সবচেয়ে লাস্টের লাইনটাই হচ্ছে আপনার প্রশ্নের অ্যান্সার। আয়রন বাইন্ডিং প্রোটিন অ্যাক্ট এজ এ ব্যারিয়ার ইন, তাহলে কোথায় হবে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্ট। এটা আমরা আগেও দেখে আসছি, এখানে আবার প্রশ্নটা আসছে। এই যে দেখেন আয়রন বাইন্ডিং প্রোটিন, সেটা হচ্ছে একটা কেমিক্যাল মানে ব্যারিয়ার হিসেবে কাজ করে। কোথায় কাজ করে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে। সাইটোকাইন রিলিজ ফ্রম দ্য মাসেল, দেখেন ওইখানে অনেকগুলো অপশন ছিল সেজন্য এটা মাল্টিপল কোয়েশ্চেন আসছে, আর এটা যখন একটা অপশন সেটা কোথায় আসছে, এসবিএতে আসছে। সো আপনারা যখন পড়বেন কোনো একটা জিনিস যদি একটা সিঙ্গেল ইনফরমেশন থাকে তাহলে সেটা আপনাকে ধরে নিতে হবে সেটা এসবি এর জন্য খুবই ইম্পর্টেন্ট। দেখেন অথবা কোনো এক্সেপশন থাকে তাহলে সেগুলো হচ্ছে সিঙ্গেল বেসের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে বি সেল ইন্টারলিউকিন 4, এই যে ইন্টারলিউকিন 4 এই সাইটোকাইনসটা হচ্ছে মাস্ট সেল থেকে প্রডিউস হয়। লোয়েস্ট কনসেন্ট্রেশন অফ ইমিউনোগ্লোবুলিন প্রেজেন্ট ইন সিরাম, সিরামের মধ্যে সবচেয়ে কোন ইমিউনোগ্লোবুলিনটা কম থাকে, বুদ্ধি করে বলেন তো। হ্যাঁ, আইজি ডি, ডি হবে না তো, ই। আপনার বডিতে যদি হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন যদি অনেক বেশি থাকে, মানে ধরেন আপনার বডিতে অনেক বেশি আইজিই লেভেল বেশি, তাহলে কি হবে, আপনি সারাদিন চুলকাইতে হইতো। এটা কমন, মানে জাস্ট আইকিউ খাটানোর মতো একটা কোয়েশ্চেন। সো এটা হচ্ছে সবচেয়ে কম, আইজিই লেভেল সবচেয়ে কম বলে সেজন্য আপনার সারাদিন ইচিং হয় না। যাদের আইজিই লেভেলটা বেড়ে যায়, আমরা অনেক সময় দিই সিরাম আইজিই লেভেল করে নিয়েছেন অ্যাজমা রোগীদের, অথবা হচ্ছে কোনো অ্যাটোপিক যারা হচ্ছে যাদের শ্বাসকষ্ট হয়, অথবা যাদের হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন থাকে, কিছুদিন পর পর ডাস্ট অ্যালার্জি হয়, তাদেরকে আমাদের আইজিই লেভেলটা করাই নিয়ে আসেন। তো দেখা যায় যে এটা তো অনেক বেশি থাকে, আপনার সবচেয়ে মিনিমাম থাকে বলে আপনার এই ধরনের সমস্যাগুলো হয় না। আর আপনার যদি এই জিনিসগুলো যদি না থেকে যদি বেশি থাকতো তাহলে হচ্ছে যে আমরা সারাদিনে এই যে ইচিং বা স্নিজিং এই যে এই কাজে ব্যস্ত থাকতাম, অথবা শ্বাসকষ্ট নিয়েই থাকতাম। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। সবচেয়ে কম থাকা হচ্ছে আইজিই লেভেল। এই যে দেখেন এই যে সিরাম দেখছেন, সিরাম কনসেন্ট্রেশন 1000, 200, তারপর হচ্ছে 120, তারপরে কত 3, তারপরটা দেখেন 0.05, উপরে কি সিরাম আইজি লেভেল মানে আইজিই ইমিউনোগ্লোবুলিন, তাহলে এটা হচ্ছে সবচেয়ে কম। তাহলে এটা যদি একটু বুদ্ধি করে পড়তে পারেন তাহলে এটা হচ্ছে আপনার জন্য খুবই সহজ। তাহলে এই চারটা দেখেন অনেকগুলো প্রশ্ন আসছে, কিন্তু একটা প্রশ্নের সাথে আরেকটা প্রশ্নের কোনো মিল নাই, এটা আপনাকে পড়তেই হবে। এরপরে দেখেন কিছু
কমপ্লিমেন্ট বানান, অবশ্যই একটা স্পেলিং মিস্টেক আছে। কমপ্লিমেন্ট হচ্ছে কম্পোনেন্ট, যেগুলো হচ্ছে আপনার নাইজেরিয়া মানে ব্যাকটেরিয়া নাইজেরিয়া গ্রুপটাকে বা মেম্বার অফ নাইজেরিয়া গ্রুপ দ্বারা হচ্ছে ব্যাকটেরিমিয়া হয়েছে। এখন আপনি মনে করছেন কোন কমপ্লিমেন্টগুলো ডেফিসিয়েন্সির কারণেই আসলে নাইজেরিয়া দিয়ে ইনফেকশন হয়েছে, কোন ধরনের হবে? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স দিয়ে C5b678 9, হ্যাঁ এগুলো দিয়ে হচ্ছে মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স যখনই হচ্ছে ফেল করবে তখনই হচ্ছে আপনার নাইজেরিয়া দিয়ে আপনার হচ্ছে ব্যাকটেরিমিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এরপরে আসেন, একটা 2 years old বয় ভিজিটেড ইন ইমার্জেন্সি ডিপার্টমেন্ট, আসছে কি নিয়ে? রেসপিরেটরি ডিফিকাল্টি। আপনি অসকালটেট করে দেখলে হচ্ছে তার প্রলং এক্সপ্রেশন আছে, তাহলে আপনি কি মনে করছেন ডায়াগনোসিস কি? হ্যাঁ না, ডায়াগনোসিস কি? অ্যাজমা অথবা ব্রঙ্কিওলাইটিস, যাই হোক 2 বছরের মধ্যে আমরা ব্রঙ্কিওলাইটিসই চিন্তা করবো, 2 বছরের পরে হলে হচ্ছে আমরা অ্যাজমা চিন্তা করবো। তাহলে আমরা ব্রঙ্কিওলাইটিস, তাহলে ব্রঙ্কিওলাইটিসের একটা মানে প্রলং এক্সপ্রেশন মানে রঙ্কাই বিশেষ করে হচ্ছে হুইস তৈরি করার জন্য যেহেতু ভেসো কনস্ট্রিকশন মানে এয়ারওয়ে কনস্ট্রিকশন করতে হবে, নেরোইং করতে হবে, সেই নেরিং করার জন্য হচ্ছে রেসপন্স হচ্ছে মাসা, যেখান থেকে হচ্ছে কি রিলিজ হবে? হিস্টামিন রিলিজ হবে। অ্যাকিউট ফেজ রেসপন্স ইজ, কোন রেসপন্সটা প্রথম হবে? আচ্ছা, র্যাপিড রেসপন্স, মানে ধরেন আমরা বলি না সিআরপি বেড়ে গেছে, 1 দিন 2 দিনের মধ্যে সিআরপি বেড়ে যায়, ফেরিটিন বেড়ে যায়, এগুলো তো সবই হচ্ছে অ্যাকিউট ফেজ রিঅ্যাক্টেন্ট। তাহলে অ্যাকিউট ফেজ রেসপন্সটাই হবে এরকম, মানে এখন সাথে সাথে ব্র্যাডিকার্ডিয়া হবে না, এটা ট্যাকিকার্ডিয়া হবে, অ্যাপিটেটটা তো কমে যাবে, সিআরপিটা বেড়ে যাবে, নর্মাল থাকবে না, ঠিক আছে। ইন্ডোলিন 2 হচ্ছে আপনার হচ্ছে নেক্রোটিক প্রোনেন্সিন, এগুলো হচ্ছে প্রো ইনফ্লামেটরি না বুঝতে পারছেন? ইন্টারলিগিন এগুলো হচ্ছে প্রো, এটা হচ্ছে র্যাপিড রেসপন্স হবে। এরপর আসেন, এটা হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল এক্সপ্রেস ইন ক্লাস 2, যেটা হচ্ছে এমএসসি মলিকুল, সেটা তো হচ্ছে যদিও দিয়ে দিচ্ছে, এখানে হচ্ছে 3টা ছিল আপনারা জানেন। হ্যাঁ হ্যাঁ, ও 42 নাম্বারটা এখানে আসেনি, 42 নাম্বারটা কি ছিল? আচ্ছা, আমাকে একটু প্রশ্নটা দেওয়া যাবে? আচ্ছা, ইননেট ইমিউনিটিতে, আচ্ছা আমি প্রসিড করি, আপনি শুধু আপনার অ্যান্সার শিটটা আপাতত দেখেন, আমি একটু প্রসিড করি, আমি শেষ করে এইটা বলছি। আচ্ছা, এই প্রশ্নটা মনে হয় আসে না, আমি একটু দেখছি 37 41 তো আমরা পড়ছি না, এই যে দেখেন, এই যে কোয়েশ্চেনটা হয়তো কোনো কারণে আসে নাই, সেটা হচ্ছে আমাদের ইননেট ইমিউনিটি। আমি এই প্রশ্নটা একটু বলছি, এক্সাম্পল অফ দ্য হিউম্যানাল প্রোটিন ইন ইননেট ইমিউনিটি। এই যে দেখেন, ইননেট ইমিউনিটিতে হিউম্যানাল প্রোটিন, এক্সাম্পল অফ হিউম্যানাল প্রোটিন ইন ইননেট ইমিউনিটি কি বলাচ্ছে? কমপ্লিমেন্ট, তাহলে অ্যান্সার হবে কমপ্লিমেন্ট, ঠিক আছে। ধরে প্রশ্নটা হয়তো কোনো কারণে আসে না, আমরা আসলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, এটা হয়তো কোনো কারণে মিস হয়েছে। আর এইখানে হচ্ছে আমরা তো আগে বলছি, তাহলে 3টা সেল আছে, কি কি সেল? ডেন্ড্রিটিক সেল, ম্যাক্রোফেজ এবং হচ্ছে বি সেল। তাহলে এইখানে হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যখন বলবে তাহলে হচ্ছে ডেন্ড্রিটিক সেল। আসেন, তারপর হচ্ছে সাইটোকাইন, কোন সাইটোকাইনটা হচ্ছে ক্যাকেকশিক, মানে হচ্ছে একেবারে লিন অ্যান্ড থিন করবে, কোন সাইটোকাইন জানেন? টিউমার, হ্যাঁ, নেক্রোসিস ফ্যাক্টর আলফা, এটা হচ্ছে আপনাকে লিন অ্যান্ড থিন মানে অথবা হচ্ছে যেগুলো ক্যান্সার রোগীদের যেটা হয় ইউজুয়ালি, সেটা হচ্ছে টিউমার নেক্রোটিক ফ্যাক্টর আলফার মাধ্যমে। ছবিতে এক্সপ্লেনেশনটা দেওয়া আছে। এবার দেখেন, কোন ইমিউনোগ্লোবিনটা হচ্ছে জিআইটিতে, জিআইটির ফ্লুইডে বা জেনিটাল ফ্লুইড, জিআইটি ফ্লুইড, এগুলোতে সবচেয়ে কোন ইমিউনোগ্লোবিনটা বেশি থাকবে? আইজিএ, কারণ এটার অন্য নামে কিভাবে জানি আমরা? সিক্রেটরি, ইয়েস এক্স্যাক্টলি সিক্রেটরি। এই যে এখানে নিচে একটা লেখা আছে দেখেন, the found in secretion, saliva, milk, tear, fluid of the respiratory tract, তারপর হচ্ছে ইন্টেস্টিনাল ট্র্যাক্ট এবং হচ্ছে জেনিটাল ট্র্যাক্ট, এই জিনিসগুলো হচ্ছে আপনার আইজিএ তে সবচেয়ে বেশি সিক্রেট। এটা হচ্ছে 1, এই যে এখানে 1 দেওয়া আছে, মানে আইজিএ, বুঝতে পারছেন? তাহলে আইজিএ যে এটা হচ্ছে একটা সিক্রেটরি
ইমিউনোগ্লোবিউলিন। দেখেন তো এখানে কোনটা হবে, হচ্ছে বলে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ দ্য কমপ্লেক্স ফর্মড বাই দ্য কমপ্লিমেন্ট কম্পোনেন্ট C3B6 7 8 9। এই 6 3 7 8 9 এটা যখন কমপ্লেক্স তৈরি করবে তাদের কোন ফাংশনটা বা কোন ইম্পর্টেন্ট ফাংশনটা তারা করে, তারা হচ্ছে টু পারফোরেট ব্যাকটেরিয়াল সেল মেমব্রেন। তাহলে সেল মেমব্রেনটা ছিল একদম সুন্দর ইনট্যাক্ট, তারা হচ্ছে এখানে পারফোরেট করে দেবে, মানে ড্রিলিং করে দিবে, ড্রিলিং করে ভিতরে সব অর্গানেল এগুলোকে নষ্ট করে দিলে তখন হচ্ছে এই যে সেলুলার যে ব্যাকটেরিয়াগুলো আছে সেই ব্যাকটেরিয়াগুলো ধ্বংস হয়ে যাবে। ওই এনভায়রনমেন্টে তারা কিন্তু আর অ্যাডজাস্ট করতে পারবে না। এই অ্যাডজাস্ট করার জন্য বা কম্প্রোমাইজ করার জন্য তাদের উপর একটা মেমব্রেন থাকে, এই মেমব্রেনটাকে নষ্ট করলে তারা ইন্টারনাল যেই এনভায়রনমেন্ট যেটা আছে সেটা তারা আর মেনটেন করতে পারে না, তখন হচ্ছে ওই সেল অথবা হচ্ছে ব্যাকটেরিয়াগুলো নষ্ট হয়ে যায়, তখন হচ্ছে তাদের মানে ডেথ সেল হিসাবে কাউন্ট হয়। X-linked immunoglobulinemia occurs due to deficiency of X-linked বলা আছে, বুঝছেন? এটা হচ্ছে বি সেল। আসেন ছবিতে দেখাই, এই দেখছেন বি সেল দেখছেন, এই যে দেখেন X-linked agammaglobulinemia। তাহলে এটা কোন সেলের ডিফিসিয়েন্সিতে হয়? বি সেল। X-linked agammaglobulinemia হচ্ছে বি সেলের কারণে হয়। তাহলে সেটা আমি আবার একটু দেখা দিচ্ছি, যে বি সেল দেখছেন। দেখেন এই চার্ট থেকে আমরা কতগুলো প্রশ্ন করছি, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন কিন্তু ঘুরে ফিরে আসতেই পারে। এবার আসেন, যদি HIV একটা রোগী পান, সেটাকে যদি আপনি যদি একটা ফ্লো সাইটোমেট্রি, এটা যে আমাদের একদম পেইড কোয়েশ্চেন, জাস্ট মুখস্থ রাখার জন্য CD4 এর নাম্বারটা আমরা ডিটারমিন করতে পারবো ফ্লো সাইটোমেট্রি দিয়ে। এরপরে এই কোয়েশ্চেনটা দেখেন তো, 15 বছরের একটা ফিমেল বেবি আমাদের কাছে আসছে চেম্বারে, সে হচ্ছে ক্রনিক ITP, তার হচ্ছে ইন্ট্রাক্রেনিয়াল হিমোরেজ হচ্ছে, তাকে ভ্যাকসিন দেওয়া হবে। স্প্লেনেক্টমি করার আগে আমরা তাদেরকে ভ্যাকসিন দেব। কোন ভ্যাকসিনগুলো দেব? MPH বলি আমরা, তাই না? মেনিনগোকক্কাল, নিউমোকক্কাল, এবং হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, নট এ। হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা বি, এটা হচ্ছে ব্যাকটেরিয়া এগেনস্টে কি হবে, এটা হচ্ছে ইউজুয়ালি ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়াগুলোকে তারা কিল করে, মানে এটা আসলে মানে ক্যাপসুলেটেড ব্যাকটেরিয়া, তো এরা হচ্ছে আপনার করে এই মানে কমপ্লিমেন্ট ডিপেন্ডেন্ট এগুলো। তখন হচ্ছে অনেক সময় কমপ্লিমেন্ট কম থাকলেও তাদের এটা হতে পারে স্প্লেনের ইয়াতে সমস্যা থাকলো, স্প্লেন কেটে ফেললো, এদের হচ্ছে মানে ক্যাপসুলেটেড অর্গানিজমগুলো দিয়ে কিন্তু ডিজিজ প্রডিউস করার ক্যাপাসিটিটা তাদের বেড়ে যায়। সেজন্য তো তাদেরকে মানে যখন স্প্লেনেক্টমি করবো এর আগে তাদেরকে হচ্ছে ইমিউনাইজড করে রাখা হয়, সেজন্য হচ্ছে এই ভ্যাকসিনগুলো আমরা প্রোভাইড করি। লাস্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে আপনার হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন হলো হুইচ ওয়ান কজেস অফ হিমোলাইসিস ডিউ টু হিমোলাইটিক ডিজিজ অফ নিউমন। তাহলে হিমোলাইটিক ডিজিজ অফ নিউমন এটা আসলে কোন ধরনের ডিজিজ, কোন হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশনের ডিজিজ? টাইপ 1 2 3 4 টাইপ 2। টাইপ 2 কে আমরা অন্য নামে কি বলি? সাইটোটক্সিক হাইপারসেন্সিটিভ। তাহলে যে এটা অ্যান্সার হবে সাইটোটক্সিক, এটা আমরা অলরেডি বলছি। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি আপনারা এখন হয়তো একটু আগে যেটা আপনার অনেক বেশি কঠিন মনে হচ্ছে, এখন আশা করি এই প্রশ্নগুলো আপনাদের কাছে এখন একটু সহজ মনে হবে, যেহেতু আপনারা এক্সপ্লেনেশনগুলো জেনেছেন এবং এগুলো যে প্রত্যেকটা কোয়েশ্চেন যা বই থেকে করা হয়েছে সেটার একটা প্রমাণও পেয়েছেন। সরি, আরেকটা জিনিস বলে দিই, আপনাদের সবসময় মনে হবে এই ধরনের কোয়েশ্চেন হবে, আপনি হয়তো মনে হবে যে পড়ে আসছেন বা কোথাও দেখেছেন প্রশ্নটা, এরকমই মনে হবে। BCPS আসলে এইখানে একটু এক্সেপশনাল, আপনি প্রশ্ন আপনার কমন, স্টেমগুলো কমন, কিন্তু সঠিক স্টেম কোনটা হবে সেটা আপনাকে খুঁজে বের পেতে হবে। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে অনেক কোয়েশ্চেন খুব সহজ পাবেন, এত সহজ মনে হবে যে আমি আগামী পরীক্ষা দিলে আবার মানে পাশ করে যাব, কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু প্রশ্ন খুবই সহজ করে, এর মধ্যে অনেকগুলো প্রশ্ন এত কঠিন করে যেটা আপনি আসলে ধরতে পারেন না, তখন আসলে একটু স্লিপ কাটার সম্ভাবনা অনেক বেশি থাকে। সো আপনার যখনই কঠিন হোক আর সহজ হোক, যখন আপনি কনসেপ্ট ক্লিয়ার করে পড়বেন, আশা করি বিষয়গুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। অথবা খুব সিলি বিষয় থাকে যে এটা থাকে এখান থেকে মনে প্রশ্ন করবে না, কিন্তু দেখেছে ওইখান থেকে আপনার প্রশ্নটা আসে, তো এই ধরনের জিনিস কিন্তু আছে খুবই সহজ। যেমন এই যে আমরা বি সেল টি সেলের
হয়তো কোয়েশ্চেন করছে, ফাংশন নিয়ে কোয়েশ্চেন হচ্ছে, কারণ আপনার যখন মানে আপনি যখন পড়া শুরু করছেন, আচ্ছা বি সেল টি সেল এগুলো নিয়ে মনে হয় প্রশ্ন করবে না, আচ্ছা অ্যাক্টিভ ইমিউনিটি প্যাসিভ ইমিউনিটি থেকে প্রশ্ন করছে, আর কত ইম্পর্টেন্ট টপিকস আছে এখান থেকেও কি মানুষ প্রশ্ন করে, নাও করতে পারে, আপনি স্কিপ করে গেছেন। তারপর দেখেন ভ্যাকসিনেশন নিয়ে, লাইভ ভ্যাকসিন, কিল্ড ভ্যাকসিন, এইগুলো নিয়ে এখানে কিন্তু প্রশ্ন আসছে। তার মানে হচ্ছে হয়তো গ্রাফ ভার্সেস হোস্ট রিয়েকশন, এই জিনিসের ছোট একটা টপিক, হয়তো 5-7 মিনিট 10 মিনিট লাগবে আপনার পড়তে, কিন্তু মনে হচ্ছে না এখান থেকে তো আরও কত তো ইম্পর্টেন্ট কোয়েশন আছে। দেখেন এইবারে এই ধরনের প্রশ্ন হচ্ছে, আগামীবার দেখবেন হয়তো কিছু ভালো কোয়েশন, কিছু আবার কিছু নতুন টপিকস নিয়ে আসবে। বিসিপিএসসি কিন্তু তাই, বিসিপিএসসি কিন্তু কিছু ভালো কোয়েশন, কিছু খারাপ কোয়েশন, এইভাবে কিন্তু কম্বাইন করে প্রশ্নগুলো করে। সো আপনি কখনোই কিন্তু ভালো যে কোয়েশ্চেনগুলো, মানে যেগুলো সহজ কোয়েশ্চেন, কোনোভাবে ভুল করা যাবে না, কারণ আপনার 70 পাওয়া দরকার, আপনার মানে 100% পাওয়ার দরকার নেই। সো আপনাকে বিসিবিএসকে যদি বিসিবিএসের যে এই প্রেস্টিজিয়াস যেই ডিগ্রি পার্ট 1, মানে ডিগ্রির প্রথম ধাপটা আপনাকে যদি পাশ করতে হয়, তাহলে আপনাকে এখানে কিন্তু বিসিবিএসের এই সহজ কোয়েশ্চেনগুলোর সঠিক অ্যান্সার কিন্তু আপনাকে দিতে হবে, এটা কোনোভাবে ভুল করা যাবে না। সো আশা করি আপনাদের ভবিষ্যতের প্রিপারেশনগুলো আরও ভালো হবে। আমি চেষ্টা করেছি, সামনের হয়তো আরও কোনো ক্লাসে দেখা হতে পারে ইনশাল্লাহ। আর আপনারা ভালো করে পড়বেন, আর আমরা আমাদের জায়গা থেকে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করেছি, আপনারা সেই পরামর্শগুলো চেষ্টা করবেন, পরামর্শগুলো মেনে সেভাবে প্রিপারেশন নেওয়ার, এবং আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো। হ্যালো।